হ্যালো, ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো, আগের ক্লাসগুলো দেখেছো। আমরা অলরেডি বিগত যে দুটো ক্লাস, সেখানে আমরা পলিটি 2000 থেকে 2022 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান ইকোনমির যে প্রশ্নগুলো 2000 থেকে 2022 পর্যন্ত এসেছিল সেগুলো করব। তো আমরা এই প্রশ্নগুলোকে আমরা দুটো ক্লাসে করব। আজকে আমরা প্রথম পার্ট, আর পরের ক্লাসে আমরা সেকেন্ড পার্ট করলে আমাদের 2022 পর্যন্ত প্রশ্নগুলো হয়ে যাবে। তো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে জানাও, ক্লাস কেমন হচ্ছে জানাও। যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, তো অবশ্যই সেগুলো জানাবে। আর যদি কিছু ভুল খুঁজে পাও, এরর খুঁজে পাও, সেগুলোও জানাবে, আমি সেগুলো কমেন্ট বক্সে লিখে দেব। তো চলো, আজকে অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে ইকোনমির, তো বেশি দেরি না করে ঝটপট শুরু করি। আচ্ছা, এখানে কি বলেছে? প্রথম প্রশ্ন 2000 সালে যেটা এসেছিল, আ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক কভার্স 1 ভিলেজ, অ্যাবাউট 20 ভিলেজ, অ্যাবাউট 100 ভিলেজ, অ্যাবাউট 200 ভিলেজেস। তো কি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক? কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক মানে কি? ব্লক। তোমাদের কারো বাড়ি যদি গ্রামে হয়, ওকে, তাহলে তোমাদের সেই গ্রামে একটি বিডিও অফিস আছে। সেই যে বিডিও অফিস, সেই বিডিও অফিস যে একটি ব্লকের ওপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, সেই ব্লকটাকে কি বলে? এই ব্লকটিকে বলা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। আর এই কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক 1952 যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটির ওপর বেস করে তৈরি হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। ওকে, আমরা কি জানি? গ্রাম পঞ্চায়েত হচ্ছে একটি যে পঞ্চায়েতি রাজ, তার সব থেকে নিচের স্তর গ্রাম পঞ্চায়েত। তাহলে গ্রাম পঞ্চায়েত যদি সব থেকে নিচের স্তর হয়, তাহলে তার উপরে কি আছে? ওকে, তো আমি এটাকে নিচে লিখি। ওকে, তাহলে গ্রাম পঞ্চায়েত যদি নিচে হয়, তাহলে তার উপরে কি আছে? পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি যতগুলো থাকবে ততগুলো ব্লক থাকবেই আমাদের দেশে। আগে অনেকবার আমি ক্লাসে বলেছি, যে আমাদের পলিটি ক্লাস। তো পঞ্চায়েত সমিতি, তোমাদের যেটা পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির একটি এক্সিকিউটিভ পার্ট থাকে, আর সেই এক্সিকিউটিভ পার্টটাকে আমরা কি বলি? বিডিও অফিস। ওকে, বিডিও অফিস। তাহলে এই যে বিডিও অফিস, এখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেটর, তিনি হচ্ছেন বিডিও। তার মানে পঞ্চায়েত সমিতির যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, এক্সিকিউটিভ পার্ট, সেখানে বিডিও বসেন। এই পঞ্চায়েত সমিতির আন্ডারে, তাহলে এই যে ব্লক, এই ব্লকের আন্ডারে বা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কি থাকে? অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থাকে। অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থাকে, আর সেই গ্রাম পঞ্চায়েতগুলো অনেকগুলো ছোট ছোট গ্রাম মিলে তৈরি হয়। তো এখানে যে অপশনগুলো আছে, 1 ভিলেজ, 20, 100, 200, তো এটার কোনো একদম এক্সাক্ট ফর্ম নেই যে 100ই হবে। তবে মোটামুটি এখানে আমরা অ্যাবাউট 100 ভিলেজেস উত্তর নেব। কেমন? তাহলে বুঝলে যে একটা ব্লক থাকে, ব্লকের আন্ডারে কি থাকে? অনেকগুলো কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কি থাকে? ভিলেজ থাকে, মানে ভিলেজের ওপর কাজ করা হয়। কেমন? আর সেই অনেকগুলো ভিলেজকে সবগুলোকে একত্রিত করে তৈরি হয় কিছু কিছু গ্রাম পঞ্চায়েত। যেমন 84টা যদি গ্রাম হয়, হয়তো তৈরি হবে 12টা গ্রাম পঞ্চায়েত। কেমন? আর এই যে গ্রাম পঞ্চায়েতগুলো নিয়ে কি তৈরি হবে? একটি পঞ্চায়েত সমিতি। সেই একটি পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ পার্ট কি? বিডিও অফিস বা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, যেখানে পার্টটি হচ্ছে বিডিও অফিস। তো আশা করি এটা বুঝলে। তো চলো নেক্সট। দ্য পারপাস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ, তো সেই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952, সেই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের এখানে কি পারপাস চেয়েছে? টু ক্রিয়েট সায়েন্টিফিক আউটলুক অ্যামং রুরাল পিপুল, রুরাল যে মানুষজন, গ্রামের মানুষজন, সেই গ্রামের মানুষজনদের কি একটি সায়েন্টিফিক যে ভাবনা চিন্তা, সেই সায়েন্টিফিক ভাবনা চিন্তা তাদের মধ্যে তুলে ধরার জন্য তাদেরকে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি তৈরি করা হয়েছিল। আরেকটি কি? টু সলভ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তো অবশ্যই আনএমপ্লয়মেন্ট প্রবলেমের জন্য এটি তৈরি করা হয়েছিল। টু কাল্টিভেট দ্য স্পিরিট অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড ইনিশিয়েটিভ অ্যামং দ্য রুরাল পিপল, তার মানে কি? নিজেদের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটিকে তুলে ধরার জন্য। তো এখানে কি অল অফ দ্য অ্যাবভ, প্রত্যেকটি হচ্ছে এখানে সঠিক উত্তর। কেমন? প্রত্যেকটি হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। In the community development program, the government provides only financial assistance, only technical assistance, both A and B. তো গভর্নমেন্ট কি? ফাইন্যান্সিয়াল আর তার সাথে টেকনিক্যাল বোথ যে অ্যাসিস্ট্যান্স, সেই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে সেখানে হেল্প করে। কেমন? আরবান, আচ্ছা,
Under the chairmanship of Pandit Jawaharlal Nehru, Planning Commission was formed in the year of. তো প্ল্যানিং কমিশন কি? প্ল্যানিং কমিশন হচ্ছে নন কনস্টিটিউশনাল, মানে কোনো কনস্টিটিউশনে কোথাও লেখা নেই, নন স্ট্যাচুটরি, মানে কোনো পার্লামেন্টের যে ল সেই ল দ্বারা এটি তৈরি করা হয়নি, এটি জাস্ট একটি হেল্পিং হ্যান্ড। আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি, যেটি 1950 15th মার্চ তৈরি হয়েছিল, 15th মার্চ তৈরি হয়েছিল। সেটি কি? সেটি হচ্ছে প্ল্যানিং কমিশন। আর প্ল্যানিং কমিশন এখন চেঞ্জ করে মোদী সরকার গভর্নমেন্ট যখন এসেছিল 2015 সালে, সেটি চেঞ্জ করে কি হয়েছিল? নীতি আয়োগ, নীতি আয়োগ। ওকে, তাহলে পণ্ডিত জওয়াহরলাল নেহরু যখন ছিল তখন সেটা তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন, পরে সেটা 2015 সালে কি হয়েছিল? নীতি আয়োগ। ওকে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, অলমোস্ট দ্য সেম ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু এগ্রিকালচার অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি ইন দ্য ফার্স্ট প্ল্যান, থার্ড প্ল্যান, আর প্ল্যান হলিডেজ, আর কি আছে? ফিফথ প্ল্যান। এখানে কি বলেছে? এখানে বলেছে যে কোন 5 ইয়ার প্ল্যানে এগ্রিকালচার আর তার সাথে ইন্ডাস্ট্রি, এই বোথ যেই সেক্টর রয়েছে তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। এখানে ফার্স্ট প্ল্যান যেটা রয়েছে, থার্ড প্ল্যান রয়েছে, আর কি আছে? ফিফথ প্ল্যান, প্ল্যান হলিডেজ। তো প্ল্যান হলিডেজ, এই প্ল্যান হলিডেজটা কি? এই প্ল্যান হলিডেজ কখন হয়েছিল? এটি হয়েছিল যেটি থার্ড 5 ইয়ার প্ল্যান। তো আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত? 1951 56, এটি হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ওকে, এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের যেটি আমাদের মেন ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল সেটি কি? সেটি হচ্ছে এগ্রিকালচার, সেটি হচ্ছে এগ্রিকালচার। ওকে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কত? 1956 টু 1961, এটি হচ্ছে সেকেন্ড। এই যে এই 5 ইয়ার প্ল্যান, এখানে কি ইন্ডাস্ট্রিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, ইন্ডাস্ট্রি, এটি হচ্ছে সেই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান কত? 1961 টু 66, 1961 টু 66। তাহলে 1961 টু 66, কিন্তু সেখানে একটা প্রবলেম হয়েছিল। 1962-তে একটি যুদ্ধ হয়েছিল ভারত আর চায়নার মধ্যে, 1962। তো এই যে ওয়ার হয়েছিল, এই ওয়ারের ফলে কি হয়েছিল? থার্ড 5 ইয়ার প্ল্যান খুব একটি উন্নতি করতে পারেনি। তখন আরেকটা জিনিস খুব বেশি ধরা পড়েছিল, সেটি হচ্ছে ডিফেন্সের যে প্রবলেমগুলো। তাহলে কি ইন্ডাস্ট্রি আর ডিফেন্সের যে প্রবলেমগুলো ধরা পড়েছিল, তার সাথে অনেক প্রবলেম হয়েছিল এগ্রিকালচার রিলেটেড। সেই জন্য থার্ড 5 ইয়ার প্ল্যানের শেষে প্ল্যান হলিডে তৈরি করা হয়েছিল। সেই প্ল্যান হলিডে কত? এই প্ল্যান হলিডে 1967 বা 1966 থেকে 1969 পর্যন্ত এই প্ল্যান হলিডে 3 বছরের জন্য করা হয়েছিল, যেখানে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি দুটোকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। কেমন? কারণ আগে বললাম যে চায়নার সঙ্গে যে সিনো ইন্ডিয়া ওয়ার হয়েছিল সেই যুদ্ধের জন্য। আচ্ছা, ইন্ডিয়ান লিডার অ্যাকসেপ্টেড প্ল্যানিং ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ চায়না, রাশিয়া, আর কি যুগোস্লোভাকিয়া আর জার্মানি। তো রাশিয়ার যে এক্সপিরিয়েন্স, 5 ইয়ার প্ল্যান, ইন্ডিয়ার 5 ইয়ার প্ল্যান আসার আগে 1928-এ ফার্স্ট স্ট্যালিন রাশিয়াতে, মানে ইউএসএসআর এ এই 5 ইয়ার প্ল্যান এনেছিলেন। তো রাশিয়া থেকে শিক্ষা নেওয়া হয়েছিল। ওকে, ইন ইন্ডিয়া দ্য পার ক্যাপিটা ইনকাম ইজ দ্য লোয়েস্ট ইন। তো পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়াতে লোয়েস্ট কোথায়? ইন্ডিয়াতে সব থেকে লোয়েস্ট হচ্ছে বিহারে, মানে মানুষের প্রত্যেকের যে ইনকাম সেটি হচ্ছে অনেক কম। দ্য 9th প্ল্যান এইমস পপুলেশন গ্রোথ অ্যাট। তো 9th প্ল্যানে যেটি পপুলেশন গ্রোথ এম রাখা হয়েছিল, সেই এম কত ছিল? 1.7%। কেমন? মনে রেখো এটা। প্রোগ্রামস অ্যাগেনস্ট পভার্টি ডিউরিং দ্য 8th 5 ইয়ার প্ল্যান। তো 8th 5 ইয়ার প্ল্যান, এই 8th 5 ইয়ার প্ল্যান কত সালে হয়েছিল? 1992 1997, 1992 1997। তো এই সময় এখানে কোন প্রোগ্রামগুলো নেওয়া হয়েছিল? আইআরডিপি মানে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অথবা জহর রোজগার যোজনা, JRYEAS মানে কি এমপ্লয়মেন্ট অ্যাসিউরেন্স স্কিম, আর কি ওয়াটার সাপ্লাই, হাউসিং, এডুকেশন, আর আছে পাবলিক হেলথ। তো এখানে আইআরডিপি, JRYEAS এগুলো সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছিল ঠিকমতো। ওকে, যদিও আগের বিভিন্ন সময় এগুলো তৈরি হয়েছিল, বাট ইমপ্লিমেন্ট করা হয়েছিল এই 1992 1997-এর মধ্যে। তাহলে কি এগুলো মেইনলি পভার্টি যে অ্যালিভিয়েশন, সেই পভার্টি অ্যালিভিয়েশনের জন্য এগুলো তৈরি করা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং
ট্যাক্সেস ক্যান বি লেভিড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে স্টেট গভর্নমেন্ট কোন কোন ট্যাক্স লেভি করতে পারবে মানে চাপাতে পারবে? ওয়েলথ ট্যাক্স, এটি সেন্ট্রাল গভর্নমেন্ট সি। ইনকাম ট্যাক্স, এটিও সি, সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রফেশনাল ট্যাক্স, এই প্রফেশনাল ট্যাক্স যে প্রফেশন, মানুষের যে প্রফেশন হয়, নানান ধরনের যেই জীবিকা, সেই জীবিকার উপর এই প্রফেশনাল ট্যাক্স হয়, এগুলো নানান স্টেট অনুযায়ী, নানান যে সরকার সেই অনুযায়ী এই প্রফেশনাল ট্যাক্সটি চাপানো হয়। তো এটি একমাত্র স্টেট গভর্নমেন্ট এটিকে চাপায়। আর এক্সপোর্ট ডিউটি, এটিও সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, prices can be stabilized by increasing production, controlling the supply of money, or devaluation, A and B both. আচ্ছা, prices can be established by, তো প্রাইস, এই প্রাইসটিকে স্ট্যাবিলাইজড মানে কি, স্টেবিলাইজড মানে কি স্টেবল করা হবে। সেই স্টেবল করা হবে কিসের মাধ্যমে? প্রোডাকশন বাড়ানোর মাধ্যমে। তো শুধু প্রোডাকশন বাড়ালেই যে স্টেবল হবে সেরকম না, কমালেও হতে পারে। তো এখানে আমরা প্রথম অপশনটা নেব না। সেকেন্ড অপশন কি? কন্ট্রোলিং দ্য সাপ্লাই অফ মানি, আর কি ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন মানে ইচ্ছে করে সরকার যখন তার যে টাকা, সে টাকার মানটিকে কমিয়ে দেয় অন্য যেই স্ট্রং টাকার উপর, যেমন ডলারের বিপরীতে সে টাকার মানটাকে কমিয়ে দেয়। ওকে, তার কিছু কারণ রয়েছে, আমরা থিওরিতে সেগুলো পড়বো। তো এখানে কি সেকেন্ড অপশন কন্ট্রোলিং দ্য সাপ্লাই অফ মানি, মানে আমরা যদি মার্কেটে প্রচুর পরিমাণে টাকা চলে আসে, মানে সরকার যদি বেশি টাকা ছেড়ে দেয় মার্কেটে, তবে কি হবে? ইনফ্লেশন বেড়ে যাবে, ইনফ্লেশন হয়ে যাবে, মানে কি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাবে। আবার কি টাকা যদি তুলে নেয় তবে আমাদের যে ইনফ্লেশন সেটি কমে যাবে। ওকে, তাহলে এইভাবে প্রাইসের যে স্টেবিলাইজ করা সেটি করা যেতে পারে। আচ্ছা, ইন্ডিয়াস 5-year plans আর ফাইনালি অ্যাপ্রুভড বাই দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, আর কি আছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে তৈরি হয়েছিল? 1952। এই 1952-তে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করা হয়েছিল। এবং এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ কি? এই 5-year প্ল্যানগুলোকে অ্যাকসেপ্ট করা, মানে অ্যাপ্রুভ করা, যে অ্যাপ্রুভ এটি সব কিছু ঠিক আছে কিনা। ওকে, এগুলো সমস্ত কিছু। আচ্ছা, হোয়াট ইজ হোয়াইট পেপার? হোয়াইট পেপার কি? পেপার কারেন্সি নোট, আর কি ব্ল্যাঙ্ক পেপার ফর রাইটিং, পেপার ফর প্রিন্টিং আর ডকুমেন্ট পাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অন অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে গভর্নমেন্ট যখন কোনো একটা ইম্পর্টেন্ট ইস্যুর ব্যাপারে কোনো একটি পেপার বার করে, সেই বার করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নামে যেই অনেক ডেটা লেখা থাকে এবং সেই ডকুমেন্টটাকে কি? সেই ডকুমেন্টটাকে বলা হয় হোয়াইট পেপার। Which of the following is not one of the objectives of the economic planning in India? তার মানে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি ইকোনমিক প্ল্যানিং এর কোনো রকম অবজেক্টিভ নয়। তো রেজিং দ্য লিভিং স্ট্যান্ডার্ডস, এটি অবশ্যই আছে। রিডাকশন অফ দ্য ইকোনমিক ইনইকুয়ালিটিস, মানুষের মধ্যে যে ইনইকুয়ালিটি রয়েছে সেই ইনইকুয়ালিটিকে দূর করা, সেটিও আছে অবজেক্টিভ। ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট, আমাদের দেশের নানান যে স্টেট, নানান যে জায়গা, তাদের যে আলাদা আলাদা প্রবলেম রয়েছে এবং তাদের যে রিজিওনাল ইমব্যালেন্স রয়েছে, সে সমস্ত ইমব্যালেন্সকে কী করা? ঠিক করা, এটিও রয়েছে। স্প্রেড অফ এডুকেশন ইকোনমিক প্ল্যানিংয়ের আন্ডারে পড়ে না, এটি একটু ওয়েলফেয়ার একটি প্ল্যানিংয়ের আন্ডারে পড়ে, বাট ইকোনমিক প্ল্যানিংয়ের আন্ডারে এডুকেশনটা পড়ে না। কেমন? Which of the following plans laid special stress on science and technology? The science and technology, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি কত নাম্বার যেই প্ল্যানিং 5-year প্ল্যান, সেই 5-year প্ল্যানে এটি অবজেক্টিভ হিসেবে গ্রহণ করা হয়েছিল। এটি হচ্ছে 7th 5-year প্ল্যান, যখন 1985 থেকে 1990, ওকে, মানে রাজীব গান্ধীর কিছুটা সময় রয়েছে, সেটা রাজীব গান্ধীর সময়, মানে তার সময় যেই 7th 5-year প্ল্যান স্টার্ট হয়েছিল রাজীব গান্ধী, তো সেই সময়কে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেন অবজেক্টিভ হিসেবে ধরে রাখা হয়েছিল। কেমন? আচ্ছা, ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2000 হ্যাজ বিন পাবলিশ বাই, তো ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, সেই ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট এটি 2000 বা ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট এটি কার দ্বারা পাবলিশ হয়? ওয়ার্ল্ড ব্যাংক, আর কি ইউএনডিপি, আইএমএফ আর ইউএনসিটিএডি, মানে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটি 1964-এ তৈরি হয়েছিল, 1964-এ তৈরি হয়েছিল। আর কোথায় এর হেডকোয়ার্টার? এটি হচ্ছে জেনিভা, মানে সুইজারল্যান্ড, জেনিভা। কেমন? জেনিভা, সুইজারল্যান্ড। আচ্ছা, the community development program aims at providing educational facilities, providing healthcare facilities to rural people, optimum utilization of the rural resources, integrated rural development program. The integrated rural development মানে কি? সমস্ত রকম ভাবে যে রুরালে ডেভেলপমেন্ট হবে সেই জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি তৈরি করা হয়েছিল। কেমন?
ইন দ্য ইউনিয়ন বাজেট 2000-2001 দ্য ফিসক্যাল ডেফিসিট হ্যাজ বিন পেড। তো এই প্রশ্নটা একটু অবসোলেট হয়ে গেছে, মানে আউটডেটেড হয়ে গেছে। তো এখানে কি বলেছে, ইউনিয়ন বাজেট 2000-2001 দ্য ফিসক্যাল ডেফিসিট হ্যাজ বিন পেড অ্যাট। তো সেই সময় যেই 2000-2001-এ ফিসক্যাল ডেফিসিট মানে রাজস্বের যে ঘাটতি হয়েছিল সেটা কত, 5.1%। এটা মনে রাখুন, বাট খুব একটা দরকার নেই, কারণ সেই সময় 2001 সালে এটি এসেছিল, মানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে সেই সময় এসেছিল। In 2000-2001, India is expected to import crude oil in an amount of, এটি পুরোপুরি আউটডেটেড হয়ে গেছে, আমরা নেব না। আচ্ছা, the Planning Commission is a wing of the Ministry of Planning, Government of India, endowed with the responsibility of implementing 5 years plan and advisory body are a department of the Ministry of Finance, Government of India। তাহলে কি এই প্ল্যানিং কমিশন হচ্ছে একটি অ্যাডভাইসারি বডি, নন স্ট্যাচুটরি, নন কনস্টিটিউশনাল। বারবার বলছি আমি, 15th মার্চ 1950-তে এটি তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন, যেটি 2015 সালে কি হয়েছিল, নীতি আয়োগ। হুইচ ইন্ডাস্ট্রি প্রোভাইডস ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট? তো আয়রন, স্টিল, কটন, টেক্সটাইল আর কি জুট, ফুড প্রসেসিং। তো কটন, টেক্সটাইল, এই টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি, এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি এমপ্লয়মেন্ট যে অপরচুনিটি সেটি হয় আমাদের ইন্ডিয়াতে। ওকে, গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মিনস এস্টাবলিশিং বিজনেসেস units abroad, export promotion, import liberalization, putting minimum restrictions on trade relations with other countries। তো গ্লোবালাইজেশন মানে কি, এই যে লাস্টের অপশনটা, পুটিং মিনিমাম রেস্ট্রিকশনস অন ট্রেড রিলেশনস উইথ আদার, মানে অন্যান্য দেশের, আমাদের দেশের সাথে অন্যান্য দেশের যে ট্রেড রিলেশন, মানে আসবে যাবে, কোনো যাতে প্রবলেম না হয়, সেই রেস্ট্রিকশন পুরোপুরি বা অনেকটা তুলে দেওয়া, যাতে প্রবলেম না হয় অন্য দেশের সাথে, সেগুলো খুব মিনিমাম রাখা। ওকে, মিনিমাম। আচ্ছা, the objective of the plan strategy followed in the first 7 plans was achieving self-reliance, increasing export growth আর increasing import growth আর কি maximizing growth of employment। প্রথম যে 7টা কি ছিল, প্ল্যান ছিল, মানে 5 ইয়ার প্ল্যান। সেই 5 ইয়ার প্ল্যানের মেন অবজেক্টিভ কি ছিল, অ্যাচিভিং সেলফ রিলায়েন্স মানে কি, আমরা আমাদের নিজেদের সমস্ত জিনিস তৈরি করব, ম্যাক্সিমাম জিনিস আর কি, যাতে বাইরের অন্য দেশের কোনো রকম তাদের কাছে সাহায্য চাইতে না হয়। এই একটি ধারণা, এই কনসেপ্টটিকে বলা হয় সেলফ রিলায়েন্স। ফিসক্যাল ডেফিসিট মানে কি, রাজস্বের ঘাটতি মানে কি, রাজস্বের ঘাটতি মানে কিছুটা রাজস্ব আসছে কিন্তু তার থেকে বেশি এক্সপেন্ডিচার মানে খরচ হয়ে যাচ্ছে। তো এই যে একটি ঘাটতি, মানে আমার যদি আসছে 100 টাকা আর খরচ হয়ে যাচ্ছে 120 টাকা, তার এই 20 টাকার যে ঘাটতি, এই 20 টাকার ঘাটতি হচ্ছে একটি ডেফিসিট। ওকে, তাহলে এখানে কি, এখানে ফিসক্যাল ডেফিসিট মেজার্স দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজ ইন গভর্নমেন্টস ডেট আর কি, দ্য গ্যাপস বিটুইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্স রিসিপ্ট, দ্য ডিফারেন্স বিটুইন গভর্নমেন্টস কনজাম্পশন এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্স রিসিপ্টস আর দ্য ডিফারেন্স বিটুইন গভর্নমেন্টস রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ রিসিপ্ট। তো এখানে গ্যাপ বিটুইন বি যে অপশনটি রয়েছে, দ্য গ্যাপ বিটুইন গভর্নমেন্টস এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্স রিসিপ্ট। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্স রিসিপ্টস, এই ট্যাক্স রিসিপ্টসের আন্ডারে কি কি পড়ে, এই ট্যাক্স রিসিপ্টসের আন্ডারে পড়ে এক্সেপ্ট বরোয়িং। ওকে, এক্সেপ্ট বরোয়িং মানে কি, টোটাল বরোয়িং। আমরা বলতে পারি যে ফিসক্যাল ডেফিসিট মানে কি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে খরচ যেটা করছে সে খরচ থেকে মাইনাস করব কি, মাইনাস করব টোটাল রিসিপ্ট। ওকে, টোটাল রিসিপ্ট, কিন্তু এই রিসিপ্টে আমরা কি বাদ দিব, এই বাদ দেব যেই জিনিসটা, সেটা হচ্ছে কি, যেই বরোয়িং মানে যেগুলো ধার নেওয়া হচ্ছে, বরোয়িংকে আমরা বাদ দেবো। এগুলো আমরা থিওরিতে পড়বো, ভয় পেও না তোমরা যারা জানো না। তাহলে এক্সপেন্ডিচার থেকে আমরা টোটাল রিসিপ্ট, সেখান থেকে বরোয়িং বাদ চলে যাচ্ছে, তার মানে কি আলটিমেট সেটা ট্যাক্স রিসিপ্ট দাঁড়াচ্ছে। তো এখানে কি গ্যাপস বিটুইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থেকে বাদ দিচ্ছি আমরা কি, ট্যাক্স রিসিপ্টকে আমরা বাদ দিচ্ছি। ওকে, তো এই যে গ্যাপ, এই গ্যাপটিকে আমরা কি বলছি, ফিসক্যাল ডেফিসিট। গ্রিন রেভলিউশন ওয়াজ মোস্ট সাকসেসফুল ইন দ্য 60s, 70s, 80s, 90s। তো 60s কি হয়েছিল, গ্রিন রেভলিউশন হয়েছিল 1965-এ। মূলত এই 60s-এ কি হয়েছিল, গ্রিন রেভলিউশন। এবং গ্রিন রেভলিউশন মানে কি, যে হাই ইয়েল্ড ভ্যারাইটির যে সিড, মূলত গম, হুইট, সেই গমের যে বীজ, সেই বীজগুলো ইন্ডিয়াতে আনা হয়েছিল মেক্সিকো বা অন্যান্য কান্ট্রি থেকে। আর আমাদের দেশের ইন্ডিয়ার যিনি গ্রিন রেভলিউশনের জনক, তিনি হচ্ছেন এম.এস. স্বামীনাথন। আর গোটা ওয়ার্ল্ডের যদি বলি তাহলে নরমান বোরলগ কোথাকার, ইউএস এর মানুষ, নরমান বোরলগ। ওকে,
নরম্যান বোরলগ। তিনি কোথাকার? তিনি হচ্ছেন ইউএস এর, আর তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের গ্রিন রেভলিউশনের জনক তাকে বলা হয়, আর আমাদের দেশের এম.এস. স্বামীনাথন। আচ্ছা, দ্য টার্ম প্রুডেন্সিয়াল নর্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রুডেন্সিয়াল নর্ম, এটি মেনলি কোথায়? ট্রেড পলিসি, ব্যাংকিং সেক্টর রিফর্ম আর ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এগ্রিকালচারাল পলিসি। তো এটি মেনলি 1992-1993তে নার্সিংহোম কমিটি, সেই নার্সিংহোম কমিটির দ্বারা এই ব্যাংকিং সেক্টর রিফর্মে মেনলি নন পারফর্মিং অ্যাসেট মানে যথেচ্ছ পরিমাণে যেই লোন দেওয়া এবং সেগুলোর ফলে যে নন পারফর্মিং অ্যাসেট এগুলো তৈরি হচ্ছিল, তো সেই সমস্ত ব্যাপারে এই প্রুডেন্সিয়াল নর্ম এটি তৈরি করা হয়। ওকে, তো ব্যাংকিং সেক্টর রিফর্মস, তো এখানে ব্যাংকিং সেক্টর রিফর্মস 1992-1993 হবে সেই সময়, কেমন? আচ্ছা, in the 90s, growth rate of the primary sector was highest, growth rate of the secondary sector was highest, and growth rate of the tertiary sector was highest. All of the three sectors grew more or less at the same rate. তো 90s-এ কি হয়েছিল? আমরা জানি 1991-এ এলপিজি এই রিফর্ম এসেছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। ডক্টর মনমোহন সিং যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আর প্রাইম মিনিস্টার পিভি নরসিমহা রাও, সেই সময় এলপিজি রিফর্ম এসেছিল। এলপিজি রিফর্মের ফলে কি, যেই লিবারালাইজড, প্রাইভেটাইজড এবং গ্লোবালাইজ হয়েছিল সমস্ত সেক্টর, তার ফলে কি এই টার্সিয়ারি সেক্টর মানে সার্ভিস সেক্টর, এই সার্ভিস সেক্টর খুব বেশি পরিমাণে এটি উন্নতির শিখরে চলে গিয়েছিল। ওকে, তার ফলে এটির গ্রোথ অনেক বেশি হয়েছিল। প্রাইমারি সেক্টর মানে কি, পৃথিবী থেকে মাটি থেকে যে সমস্ত জিনিস তোলা হয় এবং সেই তোলার যেই প্রসেসে যে সেক্টরগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কি, মাটি থেকে যে জিনিসগুলো আগের সেক্টরে তুললাম সেই সেক্টরগুলোকে যখন আমরা কোনো ফ্যাক্টরির মাধ্যমে যখন সেগুলো থেকে কোনো প্রোডাক্ট তৈরি করছি, সেই প্রোডাক্ট তৈরি করার যে সেক্টর সেটি হচ্ছে সেকেন্ডারি সেক্টর। তো সেই সেক্টরগুলো এখানে কিছু হয়নি, বাট টার্সিয়ারি সেক্টর যেমন আইটি ইন্ডাস্ট্রি খুব বেশি পরিমাণে তখন উঠতে শুরু করেছিল সেই 1995-এর দিকে। ওকে, তাহলে এখানে 90s-এ কি, গ্রোথ রেট অফ দ্য টার্সিয়ারি সেক্টর ওয়াজ হাইয়েস্ট। The most important economic problem India is currently facing at inadequate supplies of the infrastructure services are key inadequate supplies of the skilled manpower, inefficiency of the private sector firms and none of the above. তো এগুলো যদিও সময় চেঞ্জ হয়, 2002 সালে এসেছে, যেই প্রবলেমটা তখন ছিল 2022 সালে যে সেটা থাকবে সেটা নয়। তবে আমরা এখানে এখনো বলতে পারি যে inadequate supplies of the infrastructural services মানে ইনফ্রাস্ট্রাকচার এখনো অনেক ঘাটতি রয়েছে আমাদের দেশে, নানান যে সেক্টরগুলো রয়েছে সেখানে। ওকে, আচ্ছা, Land reforms refers to the government's efforts at আচ্ছা ল্যান্ড রিফর্ম, এই ল্যান্ড রিফর্মের মাধ্যমে কি করা হয়? এই ল্যান্ড রিফর্মের মাধ্যমে গভর্নমেন্টের এফোর্ট কিসে? অ্যাবলিশিং ওনারশিপ রাইটস অফ নন কাল্টিভেটিং ল্যান্ডলর্ডস। তো নন যে কাল্টিভেটিং ল্যান্ডলর্ডস মানে যেগুলো চাষাবাদ হয় না, সেই সমস্ত জমির যে মালিকানা সেগুলোকে অ্যাবলিশ করা। মেকিং দ্য ওনারশিপ অফ দ্য ল্যান্ডলর্ডস মোর সিকিউর করা অনেক বেশি ল্যান্ডলর্ডদের যে জমির মালিকানা। রেগুলেটিং ল্যান্ড প্রাইসেস আর কি, রেগুলেটিং ল্যান্ড ইউজ। তো রেগুলেটিং ল্যান্ড ইউজ মানে কি, ল্যান্ড রিফর্মের মাধ্যমে মেনলি ল্যান্ড যে জমিগুলো সেই জমিগুলোতে আলটিমেট কি হবে সেই সমস্ত রিফর্ম এই ল্যান্ড রিফর্মের মাধ্যমেই করা হয়। ওকে, ফাংশনাল থিওরি অফ রিসোর্সেস ওয়াজ প্রোফাউন্ডেড বাই ফাংশনাল থিওরি যে রিসোর্সেস এটি প্রোপাউন্ড কে করেন? জিমারম্যান। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট অফ এ কান্ট্রি। তো ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট, এই ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট মানে কি, আমাদের দেশ অন্যান্য দেশের সাথে যে গুডস অ্যান্ড সার্ভিসের যে লেনদেন করছে এবং তার ফলে যে কি অর্থের আদান প্রদান হচ্ছে ফাইন্যান্সের, সেই সমস্ত যে ইকোনমিক ট্রানজাকশন, সেই ইকোনমিক ট্রানজাকশনই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস। তো এখানে রেকর্ড অফ দ্য কান্ট্রিজ ইকোনমিক ট্রানজাকশন উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো প্রথম যে অপশনটি সেটি হবে সঠিক উত্তর। India's industrial recession in the 90s started in the year of, তো ইন্ডাস্ট্রিয়াল রিসেশন এটি গ্লোবাল একটি রিসেশন বা মন্দা চলছিল, সেই মন্দা চলছিল সেটি কত সালে? 1998-1999। তো সেই যে এলপিজি রিফর্ম এসেছিল তারপরে পরে এগুলো আস্তে আস্তে 1991-এর এলপিজি রিফর্ম তারপরে পরে এগুলো স্টার্ট হয়েছিল, কেমন? আচ্ছা, আ প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি বিকাম সিক, a profit-making industry becomes chic. The most important factor responsible for its among the following is, এখানে কি a profit-making industry becomes chic, একটি profit-making industry সেটি হঠাৎ করে শিক হয়ে গেছে মানে সেটি লস মেকিং এ চলছে। The most important factor responsible for its among the following is poor work culture of the country। তার মানে কি, এটি কেন হয়েছে? poor work মানে কান্ট্রির যে poor work মানে
তাকে চালানোর মতো ক্ষমতা নেই। নন কোঅপারেশন অফ আ সেকশন অফ দ্য লেবারদের সেকশনের তারা হেল্প করছে না। ল্যাক অফ প্রপার প্ল্যানিং অফ দ্য ম্যানেজমেন্ট, এটি হচ্ছে সঠিক উত্তর। কারণ কি হয়, যখন ম্যানেজমেন্ট ঠিকমতো চালাতে পারে না তখনই কোনো একটি সেক্টর, সেই সেক্টরের কোনো একটি ইন্ডাস্ট্রি, সেই সেক্টরের ইন্ডাস্ট্রি কী হয়, সিক হয়ে যায়। ওকে, সিক হয়ে যায় মানে খারাপ পারফরমেন্স করে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি ক্রস ন্যাশনাল প্রোডাক্ট। এগুলো আমরা পরে আমরা ডিটেলসে থিওরিতে পড়বো, বাট এখানে আমরা মনে রাখি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে আমাদের দেশে ইন্ডিয়ানস, এই ইন্ডিয়ানসরা, এখানে কোনো ফরেনার্স থাকবে না, মানে এখানে কোনো ফরেনার্স থাকবে না, এই ফরেনার্সরা থাকবে না, বাট ইন্ডিয়ানরা তারা নিজেদের দেশে এবং অন্যান্য দেশে গিয়ে মানে ফরেন কান্ট্রিতে গিয়ে তারা যে গুডস অ্যান্ড সার্ভিসের যেই কাজগুলো করছে এবং তার ফলে যে ন্যাশনাল ইনকাম বাড়ছে, সেই যে ন্যাশনাল ইনকাম বাড়ছে সেটি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো এখানে কি পারচেস অফ দ্য গুডস বাই দ্য গভর্নমেন্ট এটি এর মধ্যে পড়ছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট এটিও পড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাই সিটিজেন্স এটি পড়ছে না, তার মানে এটি হবে সঠিক উত্তর। আর নেট ফরেন ইনভেস্টমেন্ট, তো নেট ফরেন ইনভেস্টমেন্ট এটিও পড়ছে। কেমন? তাহলে এখানে জিএনপির আন্ডারে কোনটি পড়ছে না? পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন্স। আচ্ছা, ওকে। আচ্ছা, the fifth 5-year plan was terminated at the end of the 4th year because there was no fund. The Janata Party wanted to start a new plan with changed objectives, arid patterns of severe drought conditions. The emergency had ended. তো এই যে ফিফথ 5-year plan, এই ফিফথ 5-year plan was terminated. ফিফথ 5-year plan কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? 1974 থেকে 1978 পর্যন্ত চলেছিল, যেখানে চলার উচিত ছিল 1979। কেন? কারণ সেখানে যে 1978-এর জেনারেল ইলেকশন হয়েছিল, সেখানে কি হয়েছিল? কংগ্রেস পার্টি প্রথমবার হেরে গেছিল এবং জনতা পার্টি, সেই মোরারজি দেশাইয়ের যে পার্টি, সেই পার্টি উঠে এসেছিল এবং তারা চেয়েছিল 6th 5-year প্ল্যান তখনই স্টার্ট করে দেবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1980-এ আবার কংগ্রেস পার্টি আসে ইন্দিরা গান্ধীর সময়, কি হয় তখন আবার নতুন করে 6th 5-year চালু করা হয়। তো এই যে মাঝখানে একটি কি করা হয়, মাঝখানে একটি গ্যাপ পড়ে যায় 1978 থেকে 1980 পর্যন্ত। এই গ্যাপটিকে কি রোলিং প্ল্যান হিসেবে পরে ধরে নেওয়া হয়। তো এখানে কি জনতা পার্টি ওয়ান্টেড টু স্টার্ট এ নিউ প্ল্যান, এটি হবে সঠিক উত্তর। ওকে, এটি হবে সঠিক উত্তর। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি? তো স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি বা এসএফডিএ এর মেন কি ফাংশন কি? টু অ্যারেঞ্জ ক্রেডিট থ্রু ইনস্টিটিউশনাল সোর্সেস। ক্রেডিট মানে কি? লোন। একদম সিম্পল বাংলা ভাষায় যদি বাংলা নয়, সিম্পল ভাষায় যদি বলি সেটি হবে লোন। তো টু অ্যারেঞ্জ ক্রেডিট থ্রু ইনস্টিটিউশনাল সোর্সেস না, টু ড্রপ দ্য সুইটেবল প্রোগ্রাম ফর ইমপ্রুভড এগ্রিকালচার অ্যান্ড সাবসিডিয়ারি অকুপেশনস। আচ্ছা, আর কি আছে? ডেভেলপমেন্ট অফ দ্য রুরাল আর্টিসানস অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রিজ। আর্টিসানস মানে কি? যারা শিল্পী, গ্রামের যারা শিল্পী তাদের জন্য এখানে হেল্প করার জন্য। তো স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি এটি মেনলি ফার্মারদের জন্য। তো টু ড্র আ সুইটেবল প্রোগ্রাম ফর ইমপ্রুভ এগ্রিকালচার অ্যান্ড সাবসিডিয়ারি অকুপেশনস। তো এগ্রিকালচার যে ইমপ্রুভমেন্ট করার জন্য সেটি এই এসএফডিএ এটি ইমপ্লিমেন্ট করা হয়। আর কত সালে? 1969-এ। ওকে, 1969-এ আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, মনে করো তো তোমরা কমেন্ট সেকশনে আমি যখন বলছি তোমরা যদি বুঝতে পারো, আমাদের যে বিধানসভার আর বিধান পরিষদ সেই সম্বন্ধে একটি ব্যাপার হয়েছিল, সেটি কি হয়েছিল 1969-এ। যদি তোমরা মনে করতে পারো তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। কেমন? আচ্ছা, এটি আমরা পলিটিতে পড়েছি 1969-এ। আচ্ছা, নেক্সট, হু ফাইনালি অ্যাপ্রুভস দ্য ড্রাফট 5-year plans? তো ড্রাফট 5-year plans, এই ড্রাফট 5-year plans কে ফাইনালি অ্যাপ্রুভ করে? এটি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। সেই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে? 1952-তে তৈরি হয়েছিল, যার কাজ হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন আর এখন যে নীতি আয়োগ তার যে ড্রাফট সেগুলোকে অ্যাপ্রুভ করা। দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডস লোনস to India is to meet the balance of payments, increase agricultural production and decrease deficit in the union budget and improve technology. তো এখানে যে আইএমএফ যে লোনগুলো দিচ্ছে, সেই লোনগুলো কেন, অনেক সময় কি কারণে নেওয়া হয়? অনেক সময় নেওয়া হয় এই কারণে যে মিট দ্য ব্যালেন্স অফ পেমেন্টস। তার মানে এই যে বললাম অন্যান্য দেশের সাথে যে গুডস অ্যান্ড সার্ভিসের যে আদান প্রদান হচ্ছে, তার ফলে যে ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশন হচ্ছে সেটি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস। তো সেখানে অনেক সময় এই ঘাটতির জন্য এই লোনগুলো নেওয়া হয়। ওকে,
আচ্ছা, গ্রিন রেভলিউশন হ্যাজ লেড টু মার্কড ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি অফ দ্য হুইট, রিজনাল ইনইকুয়ালিটিস, ইম্পার্সোনাল ইনইকুয়ালিটিস আর অল অফ দ্য অ্যাবাভ। তো গ্রিন রেভলিউশন যে হয়েছিল, সেই গ্রিন রেভলিউশনের ফলে কি হয়েছিল, অনেক লাভ হয়েছিল, কিন্তু কিছু কিছু প্রবলেমও হয়েছিল। যেমন প্রোডাক্টিভিটি অফ হুইট, গমের যে প্রোডাক্টিভিটি তাই সেটি অনেক বেড়ে গেছিলো। রিজনাল ইনইকুয়ালিটি সেটিও বেড়ে গেছিলো, কারণ পাঞ্জাব বা উত্তর ভারতে বা উত্তর পশ্চিম ভারতে অনেক বেশি যে রিচনেস, মানে মানুষের যে উন্নতি সেটি অনেক দেখা গিয়েছিল, কিন্তু অন্যান্য যে ইন্ডিয়ার পার্ট সেখানে কিন্তু খুব একটা উন্নতি হয়নি। আর ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটিস পাঞ্জাবেও দেখা গিয়েছিল এরকম, যে কিছু কিছু মানুষ যাদের প্রচুর জমি আছে তারা কি করেছিল, তারা ওই গ্রিন রেভলিউশনের যে যতটা লাভ পেয়েছিল, ছোট ছোট যে যাদের জমি আছে তারা কিন্তু খুব একটা লাভ পায়নি। তো ইন্টারপার্সোনাল যে ইনইকুয়ালিটি, সেই ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটিও কিন্তু দেখা গিয়েছিল। তাই অল অফ দ্য অ্যাবভ হবে সঠিক উত্তর। কেমন? আচ্ছা, অল অফ দ্য অ্যাবভ হচ্ছে সঠিক উত্তর। The heavy and basic industries is associated with India's first 5-year plan, fourth 5-year plan, sixth 5-year plan আর কি second 5-year plan। তো second 5-year plan মানে মহলানবিশ মডেল, সে 1956 to 1961, 1956 to 1961 প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এই পি মহলানবিশ, ওকে, এই যে মডেল, এই মডেলটি কি মেনলি হেভি ইন্ডাস্ট্রি, সেই হেভি ইন্ডাস্ট্রির জন্য এটি কাজ করেছিল। দ্য পভার্টি লাইন ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডিফাইন্ড অন দ্য বেসিস অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং। তো আমাদের যেটি পভার্টি লাইন, মানে আমরা যখন বলি কি বিলো পভার্টি লাইন বা বিপিএল, মানে বিলো পভার্টি লাইন, এই যে পভার্টি লাইন এটি কিসের উপর আমরা ডিপেন্ড করে বলি, তো আমরা আমাদের দেশে মূলত কতটা ক্যালোরি খেতে পাচ্ছে, মানে মানুষ কতটা ক্যালোরি পাচ্ছে শরীরের মধ্যে, সেই জিনিসটি বোঝাতে গেলে যখন আমরা দেখি যে এই জিনিসটি পাচ্ছে না, তখন আমরা বলি সেটা বিলো পভার্টি লাইন। তো এখানে কি ক্যালোরি ইনটেক ইন্ডেক্স অফ দ্য পিপল। তো মেনলি রুরাল অঞ্চলে মানুষজন অনেক বেশি শরীরে খাটে, তো সেই জন্য 2400 ক্যালোরি এই পরিমাণ কি আমাদের শক্তি প্রয়োজন হয়। আর আরবানে কি 2100 ক্যালোরি। কেমন? তো এই 2100 যদি নিচে নেমে যায়, কেউ খেতে না পায়, 2400 যদি রুরালে কেউ খেতে না পায়, মানে শক্তি না পায়, তবে কি বলবো আমরা, বলবো সেটা বিলো পভার্টি লাইন বা বিপিএল। সিম্পল লজিক। হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজেস কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন। তো ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আর কি অ্যাভারেজ কস্ট, আর আছে মার্জিনাল কস্ট। তাহলে কি এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজেস কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন। তাহলে ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন, সে ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন এটির সঙ্গে আমরা কি বলবো, ভেরিয়েবল সেই কস্ট। ভেরিয়েবল কস্ট মানে কি, মনে করো তোমাদের যেই প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন মানে যে ওয়েজ, রেন্ট, র মেটেরিয়ালস, এই সমস্ত কিছু যেগুলোর, এগুলো প্রোডাকশনের জন্য ইউজ করা হয়, এবং এগুলোর কি হচ্ছে, এগুলোর যত প্রোডাকশন হচ্ছে তত এর কস্ট বাড়ছে। তো এই যে বাড়ছে এটি হচ্ছে ভেরিয়েবল। ওকে, এটি ভেরিয়েবল। তাহলে এখানে কি ইনক্রিজ কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ দ্য ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তার মানে যখন কোনো প্রোডাকশন হচ্ছে না তখন কোনো রকম কস্ট লাগছে না, তাই এটিকে আমরা ভেরিয়েবল কস্ট বলছি। সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনস আর লুকড আফটার বাই। তো সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন আর্টিকেল 280 এই অনুযায়ী কি ফাইন্যান্স কমিশন তৈরি হয়েছে। আর এই ফাইন্যান্স কমিশন কি, ফাইন্যান্স কমিশনের কাজ হচ্ছে এই সেন্টার স্টেট যে রিলেশন সেটি হচ্ছে দেখা। আবার এখানে একটি সরকারিও কমিশন আছে, এই সরকারি কমিশনও মেইনলি তৈরি হয়েছিল সেন্টার স্টেটের সেই রিলেশনগুলোকে ঠিকঠাক করার জন্য একটি কমিশন তৈরি করা ছিল। বাট এখানে কি বলা হচ্ছে লুকড আফটার, তো এখানে কে মেইনলি দেখে, তো ফাইন্যান্স কমিশন সেই যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন মেইনলি দেখে। ওকে, সেটি হচ্ছে একটি কনস্টিটিউশনাল অর্গানাইজেশন, মানে কনস্টিটিউশনে লেখা আছে। আচ্ছা, ইন এ ডেভেলপড ইকোনমি দ্য মেজর শেয়ার অফ দ্য এমপ্লয়মেন্ট অরিজিনেটস ইন দ্য প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো টার্সিয়ারি মানে কি আইটি সার্ভিস সেক্টর, আইটি কোনো যদি কোম্পানি হয় যেখানে আমাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে, এই যে কোম্পানিগুলো এগুলো হচ্ছে টার্সিয়ারি। সেকেন্ডারি আর প্রাইমারি কি, প্রাইমারি হচ্ছে আর্থ রিলেটেড, আর্থ থেকে মাটি থেকে যেই জিনিসগুলো তৈরি করা হচ্ছে, তোলা হচ্ছে আর কি, সেই জিনিসগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। যেমন কয়লা তোলা হচ্ছে প্রাইমারি সেক্টর, একদম সিম্পল লজিক। কয়লা থেকে যখন অন্য কিছু তৈরি হচ্ছে তখন সেটা সেকেন্ডারি সেক্টর। মানে এখানে যে পেট্রোল তোলা হয় মাটি থেকে, সেই পেট্রোলিয়ামটা হচ্ছে প্রাইমারি সেক্টর, বা পেট্রোলিয়াম থেকে যখন ভ্যাসলিন তৈরি হচ্ছে সেটি হচ্ছে কিন্তু সেকেন্ডারি সেক্টর। এখানে গোলানোর মতো কিছু নেই, অনেক জায়গায় অনেকে অনেক রকমভাবে বলে, অনেকে ভুল যে ডেফিনেশন সেটাও দেয়, বাট একটা সিম্পল লজিক হচ্ছে প্রাইমারি সেক্টর হচ্ছে আর্থ রিলেটেড, মানে মাটি থেকে যে জিনিস তৈরি হবে, মানে তৈরি হবে সেই যে সেক্টর, সেই সেক্টর হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি কি, সেই প্রাইমারি যে সেক্টর যেটা তৈরি তুললে সেই জিনিসটা যখন নতুন প্রোডাকশন তৈরি করছে তখন সেটি সেকেন্ডারি। ওকে, মানে ইন্ডাস্ট্রি।
আর টার্সিয়ারি সেক্টর কি? সার্ভিস সেক্টর। টার্সিয়ারি সেক্টর কি? সার্ভিস সেক্টর, মানে সার্ভিস দেওয়া হচ্ছে। সার্ভিস মানে কি? সেটা ট্যুরিজম সার্ভিস হতে পারে, কোনো কোনো কি যে আমাদের আইটি ইনফরমেশন টেকনোলজি সার্ভিস দিতে পারে, অথবা টেলিকমিউনিকেশন সার্ভিস দিতে পারে, এনি সার্ভিস। তাহলে কি এখানে মেজর শেয়ার অফ দ্য এমপ্লয়মেন্ট ইন্ডিয়া সরাসরি প্রাইমারি সেক্টর থেকে ডাইরেক্ট টার্সিয়ারি সেক্টরে চলে এসেছে, মাঝখানে খুব অল্প আমাদের সেকেন্ডারি সেক্টর আছে। ওকে, আচ্ছা, আফটার হুইচ 5-year প্ল্যান প্ল্যানিং হ্যাড টু বি গিভেন এ শর্ট হলিডে। তো কোন 5-year প্ল্যানের পর একটা শর্ট হলিডে দিতে হয়েছিল? এটি দিতে হয়েছিল কত? এটি হচ্ছে ফার্স্ট 5-year প্ল্যান, সেকেন্ড 5-year প্ল্যান, থার্ড 5-year প্ল্যান। সিনো ইন্ডিয়া, যে চায়না আর ইন্ডিয়ার মধ্যে যে 1960 ওয়ারের যে ওয়ার হয়েছিল, সেই 1960 ওয়ারের পর কি এই থার্ড 5-year প্ল্যানের পর কি একটি শর্ট গ্যাপ 1966 থেকে 1969 পর্যন্ত এই যে গ্যাপ হয়েছিল, এই গ্যাপটিকে আমরা কি বলি? এই গ্যাপটি হচ্ছে সেই শর্ট হলিডে বা হলিডে প্ল্যান। কেমন? হলিডে প্ল্যান মনে রাখবেন। আচ্ছা, the earlier name of the World Trade Organization, তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি 1995 এ তৈরি হয়, 1st জানুয়ারি 1995, 1st জানুয়ারি 1995। এর হেডকোয়ার্টার কোথায় আছে? জেনিভা, সুইজারল্যান্ডে এটি হেডকোয়ার্টার আছে। আর এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটির আগে একটি অর্গানাইজেশন ছিল জেনারেল এগ্রিমেন্ট ফর ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটিকে আমরা কি বলি? গ্যাট। এই গ্যাট কত সালে তৈরি হয়েছিল? 1947-এ। এটিও জেনেভাতেই ছিল। আর এটি কখন তৈরি হয়েছিল? এটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর তৈরি হয়েছিল। ওকে, আচ্ছা, দোজ হু বেনিফিট ফ্রম দ্য ইনফ্লেশন স্যার। তো ইনফ্লেশন হলে মানে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কে বা কারা সব থেকে বেশি লাভ হয়? কাদের? তো ক্রেডিটার্স মানে কে? যারা টাকা দেয়, মানে ক্রেডিট দিচ্ছে, লোন দিচ্ছে। মনে করো একটা লোক, সেই লোকটি টাকা দিচ্ছে, তাহলে টাকা দিচ্ছে যখন, তখন সে হচ্ছে ক্রেডিটার্স। আর কি সেকেন্ড অপশন আছে ডেটর্স। তো আমরা অনেকে তোমরা এই ডেবটর্স এই যে প্রনাউন্সিয়েট করো, আমরা যদিও সবকিছু একদম ঠিকঠাক প্রনাউন্সিয়েট করি না, তবুও আমরা চেষ্টা করবো যতটা ঠিক করা যায়। তো ডেবটর্স অনেকে বলে, বাট এটা ডেবটর্স হবে না, এটি ডেটর্স। কেমন? এর যে প্রনাউন্সিয়েশন উচ্চারণ হবে সেটি হবে ডেটর্স। ডেটর্স, বিটা একদম সাইলেন্ট, যাকে ওটা আলাদা ব্যাপার। তো এখানে যে ডেটর্স, এই ডেটর্স কি? যে টাকা নিচ্ছে। তাহলে যে টাকা নিচ্ছে। আর কি ওয়েজ আর্নার্স, যারা দিনে দিনে খায় এবং দিনে দিনে যারা ইনকাম করে, স্যালারিড মানে মাসে মাসে যাদের টাকা আসে। তো এখানে মেনলি কারা ইনফ্লেশনে সব থেকে বেশি লাভ হয়? তো ডেটার্স মানে যারা টাকা নিচ্ছে। এখন মজার ব্যাপার কি, মনে করো এই লোকটা, এই ডেটার্স মানে ঋণ নিচ্ছে, এই 100 টাকা নিল, 10 বছর পর দেবে। তো 10 বছর কি ইনফ্লেশন বা দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কি হবে? 100 টাকার মান অনেকটা কমে যাবে। তার মানে তখনও যদি সে 100 টাকা ফেরত দেয়, সে 100 টাকার মান কি সত্যি 100 থাকবে? হয়তো ঘুরে কমে সেটা হয়তো 50 বা 60 টাকায় অরিজিনালে ফর্মে চলে আসবে, কিন্তু সে দিচ্ছে 100 টাকা। তার মানে কি এখানে লাভ কার হচ্ছে? এখানে লাভ হচ্ছে ডেটর্সের। ওকে, মানে যে ঋণ নিচ্ছে, বাট যে ঋণ দিচ্ছে তার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ সে দিয়েছিল সেই কবে 10 বছর আগে 100 টাকা, এখন 100 টাকা ফেরত পাচ্ছে, আলটিমেট তার লাভ নেই। এখন হয়তো তার পাওয়া উচিত ছিল 160 টাকা বা 170 টাকা, এরকম কিছু। এটা জাস্ট মানে হিসাব দিলাম, এটা কোনো সঠিক হিসাব না, জাস্ট বললাম আর কি। The place where banks settle their mutual claims and accounts is known as treasury clearing house, collection centers or stock exchange. তো ক্লিয়ারিং হাউস, এই ক্লিয়ারিং হাউস তোমরা একটা জিনিসের নাম হয়তো শুনে রাখবে, সেটি কি? সেটি হচ্ছে কি? NACH, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এই ন্যাশনাল অটোমেটিক ক্লিয়ারিং হাউস মানে কি? মনে করো তোমরা কোথাও কিছু ক্রেডিট নিয়েছো, মানে লোন নিয়েছো, সেই লোনটাকে অটোমেটিকভাবে তোমাদের ব্যাংক থেকে কেটে নেওয়া হচ্ছে। তো এটি কার মাধ্যমে কাটা হয়? এটা NACH এর মাধ্যমে কাটা হয়, মানে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এই ক্লিয়ারিং হাউসের কাজ কি? মিউচুয়াল ফান্ড বা এই যে নানা ধরনের যে ফাইন্যান্স, ক্রেডিট, এগুলো সমস্ত সেটেল করা। ওকে, তো এই জিনিসটি হচ্ছে ক্লিয়ারিং হাউস। তো এখানে কি? The place where banks settle their mutual claims and accounts is known as the clearing house. Which of the following estimates the national income of India? তো national income of India কে estimate করে? Indian Standard Institute, Central Statistical Organization, and none of the above. The Central Statistical Organization 1951 যেটি তৈরি হয়েছিল, 1951 যেটি তৈরি হয়েছিল। আর কোথায়?
নিউ দিল্লি, এই নিউ দিল্লিতে কি এর হেডকোয়ার্টার রয়েছে, সেটি হচ্ছে আমাদের এই ন্যাশনাল যে ইনকাম তার এস্টিমেট করে এই অর্গানাইজেশন। কেমন? The index of poverty is prepared on the basis of, তো index of poverty কে কোন কিসের মাধ্যমে এটিকে প্রিপেয়ার করা হয়? অ্যাসেট ডিস্ট্রিবিউশন, আর কি ইনকাম ডিস্ট্রিবিউশন, সাবসিস্টেন্স লেভেল অফ দ্য কনজাম্পশন এক্সপেন্ডিচার, আর কি এমপ্লয়মেন্ট সিচুয়েশন। এটি হচ্ছে কি, এটি হচ্ছে পোভার্টি, এটি হচ্ছে পোভার্টি। সেই পোভার্টি প্রিপেয়ার করে যে একটি ইন্ডেক্স, এই ইন্ডেক্সটিকে কিসের মাধ্যমে করা হয়? এটি সাবসিস্টেন্স লেভেল অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, মানে আমরা কতটা খরচ করতে পারছি, সেই খরচ করার যে পরিমাণ, সেই খরচ করার পরিমাণের উপর নির্ভর করে কি করা হয়? এই ইন্ডেক্স অফ পোভার্টি লাইন এটি তৈরি করা হয়। কেমন? আচ্ছা, দ্য কোল প্রোডাকশন অফ ইন্ডিয়া ডিউরিং 2001-2002, এটি আমরা স্কিপ করবো কারণ এটি অনেক আউটডেটেড প্রশ্ন। আচ্ছা, which of the following was the period of annual plans? তো পিরিয়ড অফ অ্যানুয়াল প্ল্যান্স 1951, 1966 তো 1969, এটি হচ্ছে আমরা দেখবো না, এটি হচ্ছে সেই প্ল্যান হলিডে ইন্ডিয়া চায়না ওয়ারের পরে, এটি হলিডে ওকে হলিডে এটি আসে সময়। কেমন? আচ্ছা, it is noticed that the sales of a company production cultivation tractor got a boost after 1976 and increasing every year। তার মানে এই যে ট্র্যাক্টর কাল্টিভেশন, জমিতে যে ট্রাক্টর ইউজ করে সেগুলো 1976 এর পর প্রত্যেক বছর বাড়তে শুরু করে। তাহলে দ্য কজ বিহাইন্ড ইট ইজ, তাহলে এর পেছনে যে কারণ, সেই কারণটি কি? তো এখানে মেকানাইজড ফার্মিং কামিং ইনটু ভেগ, আর মেকানাইজড ফার্মিং এটি অনেক বেশি চলে আসতে শুরু করেছিল। আর কি এমফাসিস অন দ্য গ্রিন রেভলিউশনের ফলে, আর কি প্রিভেলিং ড্রট কন্ডিশনস ইন দ্য কান্ট্রি, ড্রট কন্ডিশন এসেছিল সেই জন্য না, পপুলেশন মুভমেন্ট ফ্রম আরবান এরিয়া টু রুরাল এরিয়া, আরবান এরিয়া থেকে রুরাল এরিয়ায় যেই মানুষের স্থানান্তর হয়েছিল। তো না, প্রথম যেই দুটো হবে সেই দুটো হবে সঠিক উত্তর। তো এখানে অপশন অনলি এ আর বি আর কারেক্ট। কেমন? এ আর বি হচ্ছে কারেক্ট। আচ্ছা, আইআরডিপি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে যে রুরাল মানুষজন, সেই রুরাল মানুষজনদের কি তাদের যে স্কিল, সেই স্কিলগুলোকে বাড়ানোর জন্য এই ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটিকে ইমপ্লিমেন্ট করা হয়। ওকে, তো এখানে কি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রথম যে অপশন সেটি হচ্ছে সঠিক উত্তর, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ইন্ডিয়া হ্যাজ লার্জেস্ট ভলিউম এক্সপোর্ট ট্রেড উইথ, তো লার্জেস্ট ভলিউম কার সাথে আছে? আমেরিকার সাথে, ইউএসএর সাথে এই আমাদের দেশের এক্সপোর্ট, মানে আমাদের দেশ থেকে ইউএসএতে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। The objectives of land reforms are, তো land reforms এর objective কি? Increase in production, increase in the purchasing power of the rural people, economic development with equality in distribution, আর all of the above। তো প্রত্যেকটি হচ্ছে সঠিক উত্তর। প্রোডাকশন বাড়ানো, পারচেসিং পাওয়ার বাড়ানো, আর কি ডেভেলপমেন্ট করা, ইকুয়ালিটি এগুলো আনা, সমস্ত কিছুর জন্য ল্যান্ড রিফর্মস এগুলো আনা হয়েছিল। কেমন? আচ্ছা, the item that earns the maximum foreign exchange for India is, the maximum যে ফরেন এক্সচেঞ্জ, সেই ম্যাক্সিমাম ফরেন এক্সচেঞ্জ কিসের মাধ্যমে আসে ইন্ডিয়াতে? লেদার অ্যান্ড লেদার গুডস, স্পাইসেস, আর কি ফার্মাসিউটিক্যালস, আর কি রাইস। তো লিদার, মশলা, ফার্মাসিউটিক্যালস মানে ড্রাগ যেই ব্যাপারগুলো রয়েছে, মানে ওষুধ আর কি, ড্রাগ মানে অন্য ড্রাগ নয় যদিও, আর কি রাইস মানে হচ্ছে চাল এগুলো। তো এখানে যে টেক্সটাইল মেনলি, এখন 2004-এর প্রশ্ন, আমরা 2022 যদি দেখি তবে আমরা টেক্সটাইল দেখব, টেক্সটাইলস এই টেক্সটাইলস দেখবো। এই টেক্সটাইলস কি? এই টেক্সটাইলস হচ্ছে সব থেকে বেশি আমাদের ফরেন এক্সচেঞ্জ, মানে বিদেশি মুদ্রা, বৈদেশিক মুদ্রা সেটি আনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেথড অফ এস্টিমেটিং দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? তো এই ন্যাশনাল ইনকাম যে মাপার যে মেথডগুলো আছে, আমরা সেগুলো থিওরি ক্লাসে খুব ডিটেলসে পড়বো, এখন আমি অত ডিটেলসে বলছি না। তো প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, বাট আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট মেথড বলে কোনো মেথড নেই। তো মেনলি তিনটে মেথড হয়। কেমন? আচ্ছা, in India 14 major commercial banks were nationalized in, তো 1969-এ 14 ন্যাশনাল যে মেজর ব্যাংক, 14 মেজর ব্যাংক 1969-এ কি করা হয়েছিল? ন্যাশনালাইজড করা হয়েছিল, মানে প্রাইভেট থেকে পাবলিক করা হয়েছিল। আর 1980-তে 6টা আরও এক্সট্রা ব্যাংক, 1980-তে 6টা ব্যাংক, এই 6টা ব্যাংক কি করা হয়েছিল? ন্যাশনালাইজড করা হয়েছিল। এগুলো সমস্ত করা হয়েছিল কখন? ইন্দিরা গান্ধীর টাইমে, ইন্দিরা গান্ধীর যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময়। কেমন? আচ্ছা, ইন হুইচ প্ল্যান ওয়াজ দ্য টার্গেট আর ডেফিসিট ফাইন্যান্স টেকেন অ্যাজ জিরো? আচ্ছা, তার মানে কি? এখানে যে ডেফিসিট ফাইন্যান্সিং টেকেন অ্যাজ জিরো, মানে ডেফিসিট ফাইন্যান্সিং তাকে ফাইন্যান্স করার জন্য এক্সট্রা কোনো টাকা নেওয়া হতো না, মানে যে রাজস্বের যে ঘাটতি। তো এটি কোনটা, কোন প্ল্যান? আচ্ছা,
তো এখানে যে অপশনগুলি আছে, এখানে যে অপশন আছে ফার্স্ট প্ল্যান, থার্ড প্ল্যান, সেভেন্থ প্ল্যান, আর কি আছে সেভেন্থ প্ল্যান আর নাইন্থ প্ল্যান। ওকে, তো এখানে কি বলেছে ডেফিসিট ফাইন্যান্স এই জিনিসটিকে জিরো করার জন্য টার্গেট নেওয়া হয়েছিল কোন প্ল্যানে, ফার্স্ট প্ল্যান, থার্ড প্ল্যান, সেভেন্থ প্ল্যান তার নাইন্থ প্ল্যান। তো এটি মূলত নাইন্থ প্ল্যানে, এই নাইন্থ প্ল্যানে 1997 2002 নাইন্থ প্ল্যানে যে সময়, সেই নাইন্থ প্ল্যানের সময় কি করা হয়েছিল, এই ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য এটিকে জিরো টার্গেট করা হয়েছিল। From which year the policy of globalization of the Indian economy has been followed? তো গ্লোবালাইজেশন এই যে সিস্টেম, এটি এলপিজি যে সিস্টেম, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এটি ফাইন্যান্স মিনিস্টার যখন কে ছিলেন, ডক্টর মনমোহন সিং, আর পিভি নরসিংহ রাও যখন প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় 1991 এটি নেওয়া হয়েছিল। কেমন? আচ্ছা, which one out of the following is not the objectives of the Indian planning? তো ইন্ডিয়ান প্ল্যানিং এর কোনটি অবজেক্টিভ নয়, মানে উদ্দেশ্য নয়। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এটি অবশ্যই আছে, পপুলেশন গ্রোথ এটি তো নাই, পপুলেশন গ্রোথ কোনোদিন কারো অবজেক্টিভ হতে পারে না। সেলফ রিলায়েন্স, আমাদের যেটি সেলফ রিলায়েন্স মানে আমরা আত্মনির্ভর, আর কি প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন এটিও খুব দরকার। আচ্ছা, দ্য ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড, এটা অনেকবার বলেছি, 1950 15 মার্চ। দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956, ইন্ডাস্ট্রিজ ওয়ার ডিভাইডেড। তো সেকেন্ড যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956, এখানে ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছিল, 2 ক্লাসেস, 3 ক্লাসেস, আর কি 4 ক্লাসেস আর 6 ক্লাসেস। তো এটি মূলত 3 ক্লাসেস, এই 3 ক্লাসেসে ভাগ করা হয়েছিল। এখানে 3টি স্কেডিউল ছিল, স্কেডিউল এ, স্কেডিউল বি আর স্কেডিউল কি ছিল, সি। ওকে, তাহলে এই যে ইন্ডাস্ট্রি, এই এ বি সি এই স্কেজুলগুলোতে কি করা হয়েছিল, এই স্কেজুলগুলোতে প্রথম যেটা ছিল স্কেজুল এ, সেখানে কি ছিল, সেখানে ছিল গভর্নমেন্ট যে এন্টারপ্রাইজগুলো, তার মানে গভর্নমেন্ট। আর তারপরে কি ছিল, যেই বি যেই ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো ছিল মিক্সড, মানে পাবলিক আর প্রাইভেট, পাবলিক আর তার সাথে প্রাইভেট। ওকে, আর সি নাম্বারে কি ছিল, অনলি প্রাইভেট, তার মানে গভর্নমেন্ট কি ছিল, পাবলিক, কেমন? আচ্ছা, হুইচ আউট অফ দ্য ফলোইং ক্যান বি লেভিড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্টের দ্বারা এখানে কোনটি আরোপ করা হয়? তো আমরা একবার বললাম ট্যাক্স অন প্রফেশনের যে ট্যাক্স, সেটি একমাত্র স্টেট গভর্নমেন্ট তারা অ্যাপ্লাই করতে পারে, আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা এই প্রফেশনাল যে ট্যাক্স সেটি রয়েছে। কেমন? আচ্ছা, অপারেশন বর্গা রিফার্স টু, তো লেফট পার্টি যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল সেই 1978 বাই লেফট যে ফ্রন্ট, সেই লেফট ফ্রন্ট কি করেছিল, অপারেশন বর্গা, এটির মাধ্যমে কি করেছিল, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডস, মানে আমাদের যে ল্যান্ড ছিল সেই ল্যান্ডগুলোকে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন এবং সেগুলো করা হয়েছিল। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড সেলিং শেয়ার অফ দ্য সিলেক্টেড পাবলিক সেক্টরস ফ্রম দ্য ইয়ার অফ। তো বেশ ভালো জিনিস এটা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের যে পাবলিক সেক্টরগুলো রয়েছে, মানে সরকারি যে সেক্টর, সেগুলোকে বিক্রি করতে শুরু করেছিল কোন বছর থেকে? তো 1992, 1996, 1994, 1997। তো এলপিজি যে রিফর্ম এসেছিল, সেই এলপিজি রিফর্মের পরে মানে 1991, 1992 এর এই বাজেটে এই পাবলিক সেক্টরগুলোকে কিছু যে শেয়ার, সেই শেয়ারগুলোকে বিক্রি করার কথা বলেছিল। এখানে একটি ভালো জিনিস দেখো, এই যে বিক্রি দু রকম হয়। ওকে, এই বিক্রি দুই রকম হয়। একটি হয় কেবল ডিসইনভেস্টমেন্ট। এই ডিসইনভেস্টমেন্ট মানে কি? ডিসইনভেস্টমেন্ট মানে শেয়ারগুলোকে বিক্রি করা। এবার মনে করো, এই বিক্রি করা প্রথমে 10%, 20, 30 হতে 50% গেল, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি 50 থেকে 51 হয়ে যায়, 51 যখনই হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? আর ডিসইনভেস্টমেন্ট বলবো না, তখন আমরা বলবো প্রাইভেটাইজেশন, মানে প্রাইভেট হয়ে গেল। 51%-এ সেটা প্রাইভেট হয়ে যায়। 50% অ্যাকচুয়ালি রাখা হয় না, অলওয়েজ 49-এ রাখা হয়, 49-এ অথবা 51-এ নিয়ে যাওয়া হয়। 50 হলে তো হাফ হয়ে যাবে। তো ডিসইনভেস্টমেন্ট মানে শেয়ারগুলোকে সেল করা, কিন্তু সেটি যখন 51% সেল করে দেয় তখন সেটি প্রাইভেট হয়ে যায়, প্রাইভেটাইজেশন। ওকে,
এটা দুটো একটি কনসেপ্ট, ভালো করে মনে রাখো। আচ্ছা, হোয়াট ইজ মিন বাই ল্যাম্পস? তো ল্যাম্পসের মানে কি? সিল্ক কোঅপারেটিভ আর কি লার্জ সাইজড মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস, লার্জ মাল্টিপারপাস ওয়াটার স্টোরেজ প্রজেক্ট অ্যান্ড লার্জ মাল্টিপারপাস ইলেকট্রিসিটি প্রজেক্ট। তো লার্জ সাইজড মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, এটি হচ্ছে ল্যাম্পস। আচ্ছা, ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া বিগিনস ইন দ্য ইয়ার অফ 1951 to 1956, একদম মুখে মুখে থাকবে। ওকে, হ্যারিডোমার মডেল। আচ্ছা, যেখানে এগ্রিকালচার ছিল মেন উদ্দেশ্য। আচ্ছা, দ্য ফার্স্ট, আচ্ছা, দ্য অবজেক্টিভ অফ দ্য ট্রাইসেম। তো ট্রাইসেম এর মেন অবজেক্টিভ কি? এটি মেনলি 1979-এ 15th অগস্ট এটি বিপিএল বা বিলো পভার্টি লাইন, এই যে মানুষজন তাদের জন্য এটি আনা হয়েছিল। তো ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট আর সেলফ এমপ্লয়মেন্ট ফর আরবান। তো আরবান নয় বাট এটি রুরাল তাদের জন্য। তো এই যে ট্রাইসেম এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ট্রেনিং অফ রুরাল ইউথ অফ সেলফ এমপ্লয়মেন্ট। তো এটি হচ্ছে সেই 1979-এ এটি আনা হয়েছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 1935 যেটি তৈরি করা হয়েছিল। ওকে, ইউরো ইজ দ্য কারেন্সি অফ ইউএসএ স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার্স আর ইউকে আর জাপান। তো ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার এই যে কান্ট্রিগুলো রয়েছে, এই কান্ট্রিগুলোর কারেন্সিকে আমরা ইউরো বলি। জওহর রোজগার যোজনা ইজ মিন ফর এমপ্লয়মেন্ট অফ রুরাল আনএমপ্লয়েড আর আরবান আনএমপ্লয়েড, আর যে সেলফ এমপ্লয়মেন্ট অফ রুরাল উইমেন, আর কি আছে এমপ্লয়মেন্ট অফ ল্যান্ডলেস ফার্মার্স। জওহর রোজগার যোজনা এটি 7th 5-year প্ল্যানে আনা হয়েছিল 1989-এ। 7th 5-year প্ল্যানে এটি আনা হয়েছিল, 7th 5-year প্ল্যানে এটি আনা হয়েছিল কত সালে? 1989-এ। 1989-এ আনা হয়েছিল। কেমন? রোজগার যোজনা। অপারেশন বর্গা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ওয়েস্ট বেঙ্গল, একটু আগে বললাম, লেফট ফ্রন্টে দ্বারা আনা হয়েছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952, এটি অনেকবার বলেছি যে এটি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক তৈরি হয়। আচ্ছা, আইআরডিপি স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এটি আমাদের একদম মুখে মুখে থাকবে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে আগে একবার বললাম। আচ্ছা, লিবারালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি স্টার্টেড ফ্রম, তো 1991-এ কি হয়েছিল? এলপিজি যেই রিফর্ম, সেই রিফর্ম আনা হয়েছিল 1991-এ পিবি নরসিংহ রাও আর ডক্টর মনমোহন সিং এর দ্বারা। হোয়াট ইজ মিন বাই সেবি? তো সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সপোর্ট বোর্ড অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আচ্ছা, তাহলে কি এটি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এটি কত সালে তৈরি হয়েছিল? 1988-এ এটিকে স্টার্ট করা হয়, বাট এটিকে স্ট্যাচুটরি মানে পার্লামেন্টের দ্বারা এটিকে আইন করে পাশ করা হয় কত সালে? 1992-তে। এবং এই অর্গানাইজেশনকে পাওয়ার দেওয়া হয়। ওকে, পাওয়ার দেওয়া হয়, স্ট্যাচুটরি পাওয়ার। কনস্টিটিউশনে কোথাও নেই, নন কনস্টিটিউশন, বাট ইট ইজ স্ট্যাচুটরি। ওকে, আচ্ছা, হোয়াট ইজ মিন বাই ট্রিপস? তো ট্রিপস কি? আচ্ছা, তো ট্রিপস হচ্ছে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আমরা দেখবো না, কারণ এটা তোমরা অনেকেই জানো। সেই ট্রিপস হচ্ছে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটি হচ্ছে ট্রিপস। আচ্ছা, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ এরিয়া আন্ডার দ্য ফলোইং ক্যাটাগরিজ? মার্জিনাল ফার্মস ডিক্রিজড, লার্জ ফার্ম ডিক্রিজড, আর স্মল ফার্ম ইনক্রিজড, আর কি মিডিয়াম ফার্মস ডিক্রিজ। তো এখানে ইনক্রিজ যেটি আছে সেটি হয়নি। এখানে কি বলেছে? হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট প্রপোর্শন অফ এরিয়া আন্ডার দ্য ক্যাটাগরিজ, কোনটি ঠিক নয়? তো এখানে লার্জ, স্মল, মিডিয়াম, এই যে ফার্ম, মনে করো কোনো একজন ব্যক্তির কাছে 1 হেক্টরের কম, 1 হেক্টর, সে হেক্টরের কম কি আছে? 1 হেক্টরের বেশি হয়ে গেল, এটা 1 হেক্টরের কম হবে। আচ্ছা, 1 হেক্টরের কম ল্যান্ড আছে, জমি আছে, তবে আমরা সেই ব্যক্তিটাকে কি বলবো? মার্জিনাল ফার্মার, মার্জিনাল। ওকে, মার্জিনাল ফার্মার। এবার এই মার্জিনাল ফার্মার যদি 1 হেক্টরের কম হয়, তাহলে 1 হেক্টর থেকে 2 হেক্টর কত হবে? 1 হেক্টর থেকে 2 হেক্টর হবে স্মল ফার্মার। এই যে স্মল ফার্মার, এই স্মল ফার্মারের উপর আর একটা কি হবে? মিডিয়াম স্মল, যাদের কাছে 2 থেকে 4 হেক্টর জমি থাকবে। তো এটি কত? এটি হচ্ছে মিডিয়াম, স্মল মিডিয়াম বলতে পারি, বা সেমি মিডিয়াম বলতে পারি, সেমি মিডিয়াম। ওকে, সেমি মিডিয়াম। আচ্ছা, 2 থেকে 4 হেক্টর যদি সেমি মিডিয়াম হয়, আর একটা কি আছে এখানে? লার্জ আছে, আর আছে 2 থেকে 4 হলো, তাহলে 4 থেকে 10 কি হবে? মিডিয়াম হবে, 4 থেকে 10 হবে মিডিয়াম।
মিডিয়াম হবে 4 থেকে 10 হেক্টর। যদি কারো ল্যান্ড থাকে তবে আমরা বলবো এটি মিডিয়াম। আর লার্জ কাদের বলবো? লার্জ বলবো 10-এর উপরে যাদের থাকবে, 10 হেক্টর। তো এখানে কি বলেছে, কোনটি সঠিক নয়? তো স্মল ফার্মস মানে কি 1 থেকে 2 হেক্টর, এই যে এর পরিমাণ বেড়েছে বলছে, এটি ভুল। কেমন? এটি ভুল, মানে এটি বাড়েনি। আচ্ছা, দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ কন্ট্রিবিউটেড টু ইন্টার রিজনাল ইনইকুয়ালিটিস, আর কি ইন্টার ক্রপ ইনইকুয়ালিটিস, ইন্টার ক্লাস ইনইকুয়ালিটিস। আগে একবার বললাম যে এটির যে সুবিধাগুলো ছিল, সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা, কিছু বাজে দিকও তৈরি হয়েছিল। তো এখানে অল অফ দ্য অ্যাবভ এটি হবে সঠিক উত্তর। ইজ অলসো কল্ড এজ দ্য সানরাইজ ইন্ডাস্ট্রি। সানরাইজ ইন্ডাস্ট্রি মানে কি যাদের পটেনশিয়াল গ্রোথ অনেক বেশি, যারা ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ করতে পারে। তো অটোমোবাইল এখানে এই অপশন আছে, সেটি আমরা নিতে পারবো। বাট আমাদের এখন যদি বলি, তবে আমরা আইটি সেক্টরটাকে এখন সবথেকে বেশি সানরাইজ বলা যায়, কারণ এটি বুমিং, এটি গোটা ওয়ার্ল্ডে এটি ছড়াচ্ছে। তো এটি হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি। অ্যাভারেজ সাইজ অফ দ্য অপারেশনাল হোল্ডিংস ইন ইন্ডিয়া ইজ লেস দ্যান 2 হেক্টরস। 2 to 4 হেক্টরস, আর বেশি দেখবো না, কারণ আমাদের সব ম্যাক্সিমাম যে মানুষ ইন্ডিয়া, তাদের 2 হেক্টরসের নিচেই হচ্ছে তাদের যে হোল্ডিং, মানে জমি, সেই জমির পরিমাণ। When was the concept of the Human Development Index introduced by the United Nations Development Program? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি কি, এটি কার দ্বারা এটি তৈরি করা হয়েছিল? তো পাকিস্তানি একজন ইকোনমিস্ট রয়েছেন মেহবাবুল হক, সেই মেহবাবুল হকের মাধ্যমে তৈরি হয়েছিল 1990-তে। HDI, মেহবাবুল হক। ওকে, তো তার দ্বারা এই HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি তৈরি করা হয়েছিল। আচ্ছা, দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ইন। তো নাবার্ড কত সালে? 1982-তে। ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি তৈরি করা হয়েছিল 1982-তে। কত? 6th যে 5-year প্ল্যান, 1980 থেকে 1985 পর্যন্ত 6th 5-year প্ল্যান, 1980 থেকে 85 পর্যন্ত যে 6th 5-year প্ল্যান, সেই 5-year প্ল্যানে এটি তৈরি করা হয়েছিল, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। Which of the following experienced the fastest expansion during the plan period in agriculture, industry, services, and other above? The service sector সেটি আমাদের অনেক বেশি এখন এক্সপানশন হচ্ছে ইন্ডিয়াতে। Which of the following is included in the Employees State Insurance Act of 1948? Unemployment insurance and medical benefit and minimum wages. তো মেডিকেল বেনিফিট, এটি এই অ্যাক্ট 1948 যে ইন্স্যুরেন্স এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, তার মধ্যে ইনক্লুড করা আছে। According to the purchasing power parity, India is the 10th largest country, 5th largest country, আর কি 3rd largest economy, আর কি 7th লার্জেস্ট ইকোনমি। তো ইন্ডিয়া হচ্ছে 3rd লার্জেস্ট কান্ট্রি বা ইকোনমি, কিসের দ্বারা? পিপিপি মানে পারচেসিং পাওয়ার প্যারিটি, মানে ক্রয় ক্ষমতার দ্বারা, কেনার যে ক্ষমতা কোনো জিনিস, সেই কেনার ক্ষমতার দ্বারা 3rd নাম্বার হচ্ছে ইন্ডিয়া। প্রথমকে চায়না, প্রথম হচ্ছে চায়না। আচ্ছা, বানানটা বললো না, চায়না, দেন কি হবে? ইউএসএ, দেন কি হবে? ইন্ডিয়া। ওকে, তাহলে ইন্ডিয়া হচ্ছে 3rd নাম্বার। আচ্ছা, ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ওয়াজ ফাইনালি অ্যাবলিশড। ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং এটি 1991-এ এলপিজি যে রিফর্ম হয়েছিল, সেই রিফর্মের সময়ে এই ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং বা লাইসেন্স অনেক বেশি দেওয়ার যে রীতি, সেই রীতিটাকে উঠিয়ে দেওয়া হয় 1991-এ। কেমন? ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য ব্যাংকস lends money to this to his depositors. lend দেয় যে ডিপোজিটার, যারা সেই আমানতকারী ইচ্ছা থাকে তাদেরকে টাকা দেয়। at which Reserve Bank of India lends money to the commercial banks, the rate at which banks lend to the industrial financial institutions. তো ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমার্শিয়াল ব্যাংককে যে রেটে টাকা দেয়, ওকে, লেন্ড করে দেয়, তো সেটি হচ্ছে ব্যাংক রেট। আচ্ছা, ফিসকাল policy refers to agricultural, fertilizer policy, rural credit policy, or interest policy related to revenue and expenditure policy of the government. তো fiscal policy মানে রাজস্ব আদায়ের পলিসি। তো রাজস্ব আদায়ের পলিসি থেকে না রেভিনিউ থাকবে, এক্সপেন্ডিচার থাকবে অফ দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, হু মেনটেন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন আওয়ার কান্ট্রি? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মেনটেন করে। আচ্ছা, the national income of a country is an annual revenue of the government, sum total of the factor incomes are কি surplus of the public undertakings আর export minus imports। তো এখানে যেই ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকাম সাম টোটাল অফ দ্য ফ্যাক্টর ইনকাম, সেগুলো আমরা ডিটেলসে থিওরিতে পড়বো। তো এখানে ফ্যাক্টরস ইনকামের যেগুলো সাম হয়, মানে যেই ফ্যাক্টরগুলো থাকে, ল্যান্ড, লেবার, এই সমস্ত যে ফ্যাক্টরগুলো, সমস্ত কিছু যে ফ্যাক্টর, তাদের সাম টোটাল।
আচ্ছা, হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফরমেশন অফ দ্য প্ল্যানিং স্ট্র্যাটেজি ইন সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সাথে কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, আমি আগে একবার বললাম 1956 টু 1961 সে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এটি কানেক্টেড হয়ে আছে 1956 to 61. Primary emphasis during the second 5 year plan was laid to second 5 year plan এ কি করা হয়েছিল? বেসিক অ্যান্ড কি ইন্ডাস্ট্রি। প্রথম 5 ইয়ার প্ল্যানে এগ্রিকালচারকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। সেকেন্ড যেই 5 ইয়ার প্ল্যান ছিল সেখানে ইন্ডাস্ট্রিকে, হেভি ইন্ডাস্ট্রি, সেখানে সেই যে বেসিক কি এবং হেভি ইন্ডাস্ট্রি সেগুলোকে অনেক বেশি ফোকাস করা হয়েছিল। কেমন? The 11th 5 year plan is setting the stage for 11% ইকোনমিক গ্রোথ। এটিও একটা আউটডেটেড কোয়েশ্চেন, বাট আমাদের যে এখানে অপশনগুলো আছে তার মধ্যে 8% ইকোনমিক গ্রোথ, এই 8% ইকোনমিক গ্রোথ আমরা সঠিক করতে নেব, বাট এটি আমাদের আউটডেটেড, 2008 সালে এসেছিল, এখন আমাদের কাজে লাগবে না। ইন টার্মস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া ফলস আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরি। তো ইন্ডিয়া হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্সের আন্ডারে ইন্ডিয়া পড়ছে 0.633, আর এই যে 0.633 এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ। কেমন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়া 2022 ডিসেম্বরে আমি যখন ক্লাস নিচ্ছি তখন 132 191 যে কান্ট্রিজ টোটাল রয়েছে, সেই 191 কান্ট্রিজের মধ্যে 132 হচ্ছে তার স্থান ইন্ডিয়া। দ্য আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টস অফ রাউরকেলা অ্যান্ড দুর্গাপুর ওয়ার কনসেপ্ট আন্ডার। তো এই যে রাউরকেলা অ্যান্ড দুর্গাপুর, রাউরকেলা কোথায় আছে? ওড়িশা, আর দুর্গাপুর কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল। তো এই দুটো মেন যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, এই স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল কার মাধ্যমে? রাউরকেলা এটি ওয়েস্ট জার্মানি, এই ওয়েস্ট জার্মানির হেল্পে করা হয়েছিল কত সালেও? 1959-এ। আর দুর্গাপুর স্টিল প্ল্যান্টও 1959-এ তৈরি করা হয়েছিল। ওকে, 1959 তৈরি করা হয়েছিল। আর দুর্গাপুরের যে স্টিল প্ল্যান্ট সেটি কার হেল্পে করা হয়েছিল? ইউনাইটেড কিংডম, মানে ব্রিটিশ। আর এই যে এই দুটো আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট এগুলো কখন তৈরি করা হয়েছিল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। মনে করে দেখো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মেন এম কি ছিল? হেভি ইন্ডাস্ট্রি তৈরি করা। প্রশান্ত চন্দ্র মহলানবিশের যেই মডেল ছিল 1956 to 1961, তো সেই যে মডেল, সেই মডেল অনুযায়ী এই দুটো আলাদা আলাদা জায়গায় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার অফ 1995, 1 জানুয়ারি। এটি আমরা আগে একবার পড়লাম, 1 জানুয়ারি। যার আগে কি ছিল? জেনারেল এগ্রিমেন্ট ফর ট্যারিফ অ্যান্ড ট্রেড, গ্যাট, আগে একবার ছিল, ভালো করে দেখো। আচ্ছা, দ্য রিয়েল ইন্ট্রোডাকশন অফ দ্য ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ মেড ফর দ্য ফার্স্ট টাইম। তো ডিসেন্ট্রালাইজ যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কখন ফার্স্ট আনা হয়েছিল? সেভেন্থ যে 5 ইয়ার প্ল্যান 1985 to 1990 রাজীব গান্ধীর সময়, সেই সময় আনা হয়েছিল। দ্য লার্জেস্ট এক্সপেন্ডিচার হিড ইন দ্য revenue account in the last union budget is defense আর কি interest payments আর social services subsidy। তো কি লার্জেস্ট এক্সপেন্ডিচার হেড ইন দ্য রেভিনিউ অ্যাকাউন্ট? তো গভর্নমেন্টের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে লার্জেস্ট এক্সপেন্ডিচার সেটি কিসে যায়? ইন্টারেস্ট পেমেন্টে। যে সমস্ত ইন্টারেস্ট পেমেন্ট করে সরকার সেগুলোতেই ম্যাক্সিমাম যে রেভিনিউ সেটা চলে যায়। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং rates is not determined by the Reserve Bank of India? CRR মানে ক্যাশ রিজার্ভ রেশিও, আমরা ভালো করে ডিটেইলসে পরে আলোচনা করব। এসএলআর মানে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। রেপো রেট মানে যে ইনস্ট্যান্ট যেই লোনগুলো দেওয়া হয় কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আরবিআই দ্বারা। আর কি? প্রাইম লেন্ডিং রেট, এটি কি? এটি জাস্ট একটি কোনো একটি ব্যাঙ্ক বা কোনো একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সে তার সবথেকে বিশ্বস্ত যেই গ্রাহক যারা থাকে, কাস্টমার থাকে, তাদেরকে সবথেকে বেস্ট যে রেটে কি করে ক্রেডিট দেয়, মানে লোন দেয়, সেই লোনটিকে বলা হয় প্রাইম লেন্ডিং রেট। তো সেটি হচ্ছে সম্পূর্ণ একটা ইন্টারনাল ব্যাপার কোনো একটি ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যে কোম্পানিগুলো থাকে তাদের। কেমন? দ্য লার্জেস্ট সোর্স অফ দ্য ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ এগ্রিকালচার অ্যালাইড অ্যাক্টিভিটিস আর কি? ফরেন ট্রেড, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি, গ্যাস, সার্ভিস সেক্টর। তো এখানে যে লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি, আগে একবার জিএনপি পড়েছি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কি? ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি আর গ্যাস, সেগুলো হচ্ছে ইনক্লুড হয় সোর্স। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? ইন্ডিয়ার মধ্যে এই সমস্ত যেই গুডস অ্যান্ড সার্ভিসের কাজগুলো হচ্ছে ইন্ডিয়ানদের দ্বারা আর ফরেনার্স উভয়ের দ্বারা। কেমন? কিন্তু সেটা ইন্ডিয়ার মধ্যে হচ্ছে, এটি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। দ্য ড্রাফট 11 5 ইয়ার প্ল্যান এইমস টু অ্যাচিভ অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ অফ, এটিও যদিও আউটডেটেড হয়ে গেছে, অবসোলেট, বাট আমরা এখানে 10% যেটি সেটি হচ্ছে সঠিক উত্তর।
তো এখানে 10% যে অ্যানুয়াল গ্রোথ সেটি এম করা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস ইজ নট আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোন ট্যাক্স পড়ে না? ল্যান্ড রেভিনিউ, এটি স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ে, এটি স্টেটের মধ্যে পড়ে। আর কি পার্সোনাল ইনকাম ট্যাক্স, এটি সেন্ট্রাল গভর্নমেন্টের। কর্পোরেট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের। কাস্টম ডিউটিস এটিও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে। আচ্ছা, দ্য 13th member committee of secretaries formed by the central government to process the 6th pay commission. এই 6th pay commission এটির the 13 member committee, 13 জনের মেম্বার কমিটি সেক্রেটারিজ ফর্মড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রসেস এই 6th pay commission। এই 6th pay commission কি তার যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে প্রসেস করার জন্য এই 13 জনের একটি মেম্বার তৈরি করা হয়েছিল। কার কে হেড ছিলেন? তো ক্যাবিনেট সেক্রেটারি কে এম চন্দ্রশেখর, তিনি হেড ছিলেন। ওকে, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো এটি অনেক পুরনো, আমরা এই সময় আমাদের শক্তিকান্ত দাস 25th গভর্নর অফ দ্য কি 25th গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ শক্তিকান্ত দাস। তো 25th গভর্নর অফ ইন্ডিয়া শক্তিকান্ত দাস। কেমন? শক্তিকান্ত দাস। আচ্ছা, which of the following public sector companies has been recently granted Navaratna status by the Union Government? তো রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন প্রথম যেটি আছে সেটি হচ্ছে সঠিক উত্তর, আরইসি। এটি হচ্ছে নতুন যে নবরত্ন কোম্পানি। The basis for determination of dearness allowance of urban salaried workers and government employees in India is, তো এই যে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, এই ডিয়ারনেস অ্যালাউয়েন্স কিসের ওপর নির্ভর করে কি করা হয়? এই ডিয়ারনেস অ্যালাউয়েন্সটা দেওয়া হয় ডিএ, যেটিকে আমরা বলি, এটি মেনলি সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে এটি দেওয়া হয়। ওকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ডিলস উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য 5-year প্ল্যানস, এটি আমরা জানি প্রথম যেটি হবে সেটি হচ্ছে সঠিক উত্তর, কারণ যে 5-year প্ল্যানস, এই 5-year প্ল্যানসগুলোকে অ্যাপ্রুভ করার জন্য এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এগুলো কাজ করে মেনলি। ইন এ ফ্যাক্টরি দ্যাট পেজ ইটস এমপ্লয়িজ অন এ piece work system, the schedule of reinforcement can be said to be fixed ratio, fixed interval আর কি variable interval আর variable ratio। তো fixed ratio মানে কি কিছু পরিমাণ কাজ হবে সেই পরিমাণ তাদেরকে টাকা দেওয়া হবে, এই যে একটি সিস্টেম এটিকে বলে পিস ওয়ার্ক সিস্টেম। কেমন? তো এটি ফিক্সড রেশিও, এই রেশিওটাকে আমরা ফিক্সড রেশিও বলবো। A class of objects or properties common to a class of objects is called as the concept, symbol, property আর an inventory। তো an inventory, সেই ইনভেন্টরি হচ্ছে কি এই যে মানে একটি কোনো একটি বিল্ডিংয়ের কোনো একটি যেই সমস্ত জিনিস থাকে বা কোনো একটি প্রপার্টি গুডস স্টক থাকে, সেই সমস্ত জিনিস মানে টোটাল, সেই টোটাল যে জিনিসগুলো থাকে কোনো একটি বিল্ডিংয়ের মধ্যে বা কোনো একটি কারখানার মধ্যে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলি? অ্যান ইনভেন্টরি। তাহলে a class of objects or properties common to a class of objects is called as an inventory. Come on. Which of the following industries is mostly adversely affected by the recent surge of the Indian rupees against the dollar? তো মেটাল, ইনফরমেশন টেকনোলজি আর কি আছে, ক্যাপিটাল গুডস আর ফার্মাসিউটিক্যালস। তো মেটালসের যেই মেটালস সেটি কি হয়েছে? which of the following industries mostly adversely affected? তো রিসেন্ট সার্চ ইন্ডিয়ান রুপি, এই ইন্ডিয়ান রুপি ডলারের তুলনায় কি হয়? উইক হয়ে যাচ্ছে দিন দিন। তো তার জন্য মেনলি যে অ্যাডভার্সলি এফেক্টেড হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি কি? মেটাল। ওকে, which of the following statements is not true? তো আরবিআই has hiked the আচ্ছা ক্যাশ রিজার্ভ রেশিও বাই 50 বেসিক পয়েন্ট। আচ্ছা 2009 সালে এসেছিল, এটি আমরা স্কিপ করব কারণ এটি এখন অবসোলেট। আচ্ছা, at present as per government ruling the maximum area allowed for a special economic zone, তো স্পেশাল ইকোনমিক জোনে ম্যাক্সিমাম যে এরিয়া সেটি কতটা থাকতে হবে? 2000 হেক্টরস, 3000 হেক্টর, 5000 হেক্টরস আর 4000 হেক্টরস। তো 5000 হেক্টরস এটি হচ্ছে কি? এটি হচ্ছে সেই ম্যাক্সিমাম যে এরিয়া, সেই ম্যাক্সিমাম এরিয়া হলো তো 5000 হেক্টরস, 5000 হেক্টরস। ওকে, হেক্টরস। কেমন? আচ্ছা, the slogan Garibi Hatao was included in the which 5-year plan? তো 5th 5-year plan, এই 5th 5-year প্ল্যানে কি ইন্দিরা গান্ধীর টাইমে 1974 থেকে 1978 এই ইন্দিরা গান্ধীর টাইমে গরিবি হটাও মানে মানুষের যে দরিদ্রতা, সেই দরিদ্রতাকে হটাও, এটি যে একটি স্লোগান দিয়ে আনা হয়েছিল, সেটি এই 5th 5-year প্ল্যানে এটিকে আনা হয়েছিল। ওকে, আচ্ছা, রিসেন্টলি in 2008 which bank was merged with the State Bank of India? তো ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ সৌরাষ্ট্র এটি 2008-এ মার্জ করা হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে। which 5-year plan was suspended 1 year before its scheduled time? আমরা অনেকবার বলেছি যে 5th 5-year প্ল্যান
তো এই 5th 5-year প্ল্যানে কি জনতা পার্টি যে গভর্নমেন্ট 1974 1978-এ এই 5th 5-year প্ল্যান শেষ হয়ে যায় কারণ জনতা পার্টি গভর্নমেন্ট চলে আসে সেই সময়। তাই ভ্যাট ইজ ইম্পোজড অন, তো ভ্যাট এটি কিসের ওপর ইম্পোর্ট করা হয়? দ্য ফাইনাল কনজিউমার্স অফ এ কমোডিটি, না এটা একদম না। দ্য টোটাল ভ্যালু অ্যাডেড অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ দ্য প্রোডাকশন অফ এ কমোডিটি, দ্য ভ্যালু অ্যাডেড অ্যাট ইচ স্টেজ, প্রত্যেক স্টেজে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটি কি করা হয়? ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। Which one of the following is an indirect tax levied by the central government? তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইনডাইরেক্ট ট্যাক্স কি? সার্ভিস ট্যাক্স। ওকে, ইনডাইরেক্ট ট্যাক্স ভালো করে দেখো, ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স। এখানে কি কর্পোরেট ট্যাক্স, এটি একদম ডাইরেক্ট প্রফেশনাল ট্যাক্স, এটি কি এটি স্টেট গভর্নমেন্ট দেয়, তো এটি তো হবেই না। আর এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এটিও ডাইরেক্ট ট্যাক্স। বাট সার্ভিস ট্যাক্স, এই সার্ভিস ট্যাক্স কি? সার্ভিস ট্যাক্স হচ্ছে সার্ভিস দিলে তবেই সেই ট্যাক্সটি লাগবে, মানে এটি কম্পালসারি নয়। কোনো একটা সার্ভিস দিলে না দিলে তো সার্ভিস ট্যাক্স দিতে হবে না। ওকে, তাহলে সার্ভিস ট্যাক্স হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স। হাউ মাচ অফ ইন্ডিয়াস ক্রুড অয়েল রিকোয়ারমেন্টস ইজ ইম্পোর্টেড? তো 80% হচ্ছে ইন্ডিয়ার যে ক্রুড অয়েল সেটা ইম্পোর্ট করা হয়। দ্য অ্যাপেক্স বডি হুইচ অপারেটস মাইক্রো ফাইন্যান্স স্কিম বাই প্রমোটিং সেলফ হেল্প গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম আ হোমোজেনাস ক্লাস থ্রু আ ব্যাংকস or non-government organization is regional rural banks আর কি? গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, and NABARD। তো এই যে অ্যাপেক্স বডি এটি কি মাইক্রো ফাইন্যান্স স্কিম অপারেট করে, মানে এটিকে চালায়। ওকে, মাইক্রো ফাইন্যান্স স্কিম, তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দ্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটি 2003-এ, এটি খুব ইম্পর্টেন্ট একটি অ্যাক্ট। এই 2003-এ এই অ্যাক্টটি মেইনলি আনা হয়েছিল কেন? বোথ ফিসক্যাল ডেফিসিট অ্যান্ড রেভিনিউ ডেফিসিটকে কন্ট্রোল করার জন্য। ওকে, তাহলে ফিসক্যাল ডেফিসিট আর রেভিনিউ ডেফিসিটকে কন্ট্রোল করার জন্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট এটি আনা হয়েছিল। আর 2000 সালে অটল বিহারী বাজপেয়ী যখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন বিজেপি থেকে, তো সেই সময় এই ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট এটিকে পাস করার জন্য বিল পেশ করা হয়। ওকে, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউশন অফ দ্য ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন ভ্যালু টার্মস কামস ফ্রম, তো এখানে কি লার্জেস্ট কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন টার্মস অফ ভ্যালু, এখানে কি ইঞ্জিনিয়ারিং, গুডস, সফটওয়্যার সার্ভিসেস, জেমস অ্যান্ড জুয়েলারি আর রেডিমেড গার্মেন্টস। তো সফটওয়্যার সার্ভিস এটি হচ্ছে সব থেকে বেশি এখন আমাদের লার্জেস্ট কন্ট্রিবিউশন অফ দ্য ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস ইন টার্মস অফ কামস ফ্রম, মানে বিদেশ থেকে যেগুলো আসে। ওকে, মানে রেভিনিউ। আচ্ছা, in which of the following 5-year plans a bold approach was adopted towards a long-term employment policy? তো এখানে কি 5th, 6th, 7th আর 8th, তো 5th, 6th, 7th, 8th এর মধ্যে যে 6th 5-year plan মানে 1980 to 1985 সেই সময় কি একটি যে টেকনোলজির একটি এবং তার সাথে ইন্ডাস্ট্রি সমস্ত কিছুকে নিয়ে যে একটি অ্যাপ্রোচ তৈরি করা হয়েছিল এই 6th 5-year প্ল্যানে ইন্ডাস্ট্রির সাথে। তো এইটা কার সময় হয়েছিল? রাজীব গান্ধীর সময়। তো 6th 5-year প্ল্যান, আর তো সঠিক উত্তর হবে 6th 5-year প্ল্যান। আচ্ছা, দ্য প্রসেস অফ র্যাডিক্যাল ইকোনমিক রিফর্মস অ্যান্ড লিবারালাইজেশন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন 1991। এলপিজি যে রিফর্ম হয়েছিল, এলপিজি। ওকে, globalization is being reflected in the Indian scenario through the establishment of the neighboring shops, local bazaars or shopping malls or stationery shops। তো শপিং মলস, এখানে কি গ্লোবালাইজেশন, একটি যদি কোনো শপিং মলে তোমরা যাও তো শপিং মলে কি দেখতে পাবে? নানান ধরনের বিদেশি যে জামা কাপড়, বিদেশি যে সমস্ত জিনিসপত্র সেগুলো সে শপিং মলে আছে, তার মানে সেগুলো গ্লোবালাইজেশন হয়ে গেছে। আমাদের দেশের জিনিস যেমন বাইরে যাচ্ছে, বাইরের দেশের জিনিস আমাদের আসছে, তো এই যে সিস্টেম এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সে গ্লোবালাইজেশন। আচ্ছা, which one of the following years is regarded as the base year for construction of the wholesale price index? wholesale price index বা WPI এটির এখন বেস ইয়ার কত? এই সময় এর বেস ইয়ার কত? 2011, 2012। এটি 2010 সালের প্রশ্ন। আমরা 2022 সালে যদি প্রশ্ন বলি তাহলে 2011 থেকে 2012। The central government is to collect rupees dash crore from the disinvestment in 2009-2010। এটি অবসোলেট একটা প্রশ্ন, যদি আমরা তা উত্তর নিই তবে 1120, এই 1120 কোটি হচ্ছে এই ডিসইনভেস্টমেন্ট। আগে একবার বললাম ডিসইনভেস্টমেন্ট আর প্রাইভেটাইজেশনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, তো তোমরা আরেকবার চেক করে নিও। তো এখানে যে 1120 কোটি সেইটা হবে সঠিক উত্তর।
ওকে, তাহলে আজকের যে এই ক্লাস, সেই ক্লাসটি শেষ হলো। পরে যে আমরা ক্লাস, সেখানে আমরা 2011 থেকে 2022 পর্যন্ত সমস্ত প্রশ্ন করলে আমাদের যে ইকোনমির সমস্ত প্রশ্ন সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা খুব ভালোভাবে ক্লাস করো, আর এইভাবেই তোমরা সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকের জন্য এই পর্যন্ত।